আমন্ত্রণ সবাইকে আর কাবিল নিবেদিত গোল টেবিল অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, বাংলাদেশ সহ সমগ্র বিশ্ব আজ জলবায়ু পরিবর্তনের কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে। তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ শুধু পরিবেশকেই বদলে দিচ্ছে না, পানি ও স্যানিটেশনের ব্যবস্থাকেও ঠেলে দিচ্ছে ভয়াবহ সংকটে। নিরাপদ পানির অভাব, নোনা পানির অনুপ্রবেশ, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস এবং পানি দূষণ সব মিলিয়ে মানুষের জীবনযাত্রা দিনে দিনে আরও দুর্বিষহ হয়ে উঠছে। বাংলাদেশে জলবায়ুর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকায়, যেখানে মিঠা পানির উৎস দ্রুত কমে যাচ্ছে এবং লবণাক্ততা বাড়ছে। এর ফলে কৃষি, পানীয় জল এবং জনস্বাস্থ্যের উপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। শহরাঞ্চলেও নিরাপদ পানির নিশ্চয়তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ ভূগর্ভস্থ পানির স্তর প্রতি বছরই নিচে নেমে যাচ্ছে, যা ভবিষ্যতে ভয়াবহ সংকটের ইঙ্গিত দেয়। অন্যদিকে দেশের অনেক এলাকায় স্যানিটেশন ব্যবস্থা এখনও অপর্যাপ্ত এবং অনিরাপদ, যার সরাসরি প্রভাব পড়ছে জনস্বাস্থ্যে। দূষিত পানি, দুর্বল স্যানিটেশন ব্যবস্থার কারণে প্রতি বছরই কয়েক হাজার শিশু ডায়রিয়াজনিত রোগে মৃত্যুর ঝুঁকিতে পড়ে। একই সঙ্গে ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের তুলনায় অনেক বেশি। নদী, খাল, জলাশয়ে শিল্প বর্জ্য, প্লাস্টিক ও মানব বর্জ্য মিশে পানি দূষণকে আরও মারাত্মক করে তুলছে। সব মিলিয়ে জলবায়ু পরিবর্তন বাংলাদেশের পানি ও স্যানিটেশন খাতকে চরম সংকটে ঠেলে দিচ্ছে, যা এখনই যথাযথ পদক্ষেপ না নিলে ভবিষ্যতে জাতীয় জীবনে বড় বিপর্যয় ডেকে আনতে পারে। এই যখন অবস্থা, তখন আজ আমাদের আলোচনার বিষয় জলবায়ু পরিবর্তন, পানি ও স্যানিটেশনের ঝুঁকি। আর এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, তিনি কিছুক্ষণের মধ্যে স্টুডিওতে উপস্থিত হবেন। আরও আছেন বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার জাতীয় নির্বাহী পরিষদের মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম, ঢাকা রিপোর্টার্স ইউনিটের সহ সভাপতি গাজী আনোয়ার, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির, আরও আছেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য পুর রুরাল পুর ডরপের উপনির্বাহী পরিচালক মোহাম্মদ জুবায়ের হাসান, এবং আমাদের সঙ্গে আরও আছেন হেলবেটাস বাংলাদেশের পানি, খাদ্য ও জলবায়ু কান্ট্রি অফিসের প্রোগ্রাম প্রধান মোহাম্মদ মাহমুদুল হাসান। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, বরাবরের মতো আপনাকেও জানিয়ে রাখি, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন। আপনার ভাবনা যে মতামত রয়েছে সেটিও আমাদেরকে জানাতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছে আলোচনায়। শুরুতে জুবায়ের ভাই, আপনার কাছে আসতে চাই যে আসলে আমরা যদি একেবারে উপকূল বা চরাঞ্চলের মানে পানি এবং স্যানিটেশনের যে প্রক্রিয়া অথবা যে অবস্থায় আছে, আমরা সেখানে খুব একটা সূচকে ভালো অবস্থায় আছে এমন তথ্য পরিসংখ্যান আমাদের বলছে না। এই অবস্থার কারণ কি এবং এখান থেকে পরিত্রাণের উপায়ও বা কি? ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে এবং আজকের উপস্থিত আলোচকবৃন্দ এবং দর্শকবৃন্দ। আমরা যেই বর্তমান রাজনৈতিক বা বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে আছি, সেই জায়গা থেকে আজকের যে বিষয়টি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। পানি এবং জলবায়ু, এই দুটোই, আমরা যদি জলবায়ুকে ভাগ করি তাহলে জল এবং বায়ু, এছাড়াও আবার পানি আলাদা করে আমরা বলছি। এবং আপনি যে প্রশ্নটি করলেন, এটার মূল বিষয়টা হলো যে আমাদের দেশে এত পানি আছে কিন্তু আবার নিরাপদ নয়। আবার এই পানিটুকু যদি আবার না থাকে তাহলে আবার আমরা জীবনযাপনও সঠিকভাবে করতে পারবো না। জি, তো এর একটি হিসাব আছে, যেটা আপনি বলছিলেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফ যৌথভাবে একটি গবেষণা করে এবং প্রতি 2 বছর অন্তর অন্তর এটার প্রকাশ করে। তো 2022 যেই JMP জয়েন্ট মনিটরিং প্রোগ্রাম, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারা পরিচালিত, সেখানে এসে নিরাপদ ব্যবস্থাকৃত পানি, টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যমাত্রার আওতাধীন নিরাপদ ব্যবস্থাকৃত পানি বাংলাদেশের অবস্থানে আছে হলো 37.8%, অর্থাৎ প্রায় 38%। এটা থাকবে কত, মানে কত কি পরিমাণ থাকলে সেটি নিরাপদ অথবা না, মানে এটার ব্যাপ্তিটা আছে, ব্যাপ্তি আছে, মানে আমাদের দেশে নিরাপদ ব্যবস্থাকৃত পানি যেটা খাওয়ার যোগ্য এবং আমরা যেটা পানযোগ্য পানি বলছি, সেটা আমরা বাংলাদেশের 100 জনের মধ্যে 38 জন পাচ্ছে। এবং এই ব্যাপ্তিটা এইভাবে কাভারেজ, অর্থাৎ বাকি আপনার প্রায় 62
না 68% মানুষ পাচ্ছে না। তো এটা একটা বিরাট ভয়াবহ ব্যাপার। একই সাথে নিরাপদ ব্যবস্থাকৃত যে স্যানিটেশন, সেখানেও বলা আছে যে মানে আপনার একটা বড় পার্সেন্টেজ মানুষ এটার মধ্যে নাই। এখানে একটি বিষয় আছে, সেটা হলো আমরা যখন নিরাপদ ব্যবস্থাকৃত পানি বলি, সেটা হলো সরাসরি পানযোগ্য, যেটা আমরা বোতলে খাচ্ছি বা টেপের মাধ্যমে যেটা ফুটিয়ে খাচ্ছি, সেই কাভারেজের কথা বলছে। এছাড়া যে পানির কাভারেজ, সেটা আমরা যেমন আমাদের প্রায় 97% পানি মানুষ পাচ্ছে। আমরা পানিরকে 4টা ভাগে ভাগ করছি, মানে প্রাপ্যতা, এর প্রবেশগম্যতা, গুণগত মান এবং এর মানে দাম ইত্যাদি ধরে 4টা যে বিষয়, অধিকারের বিষয় থাকে, সেই 4টার মধ্যে মানে প্রাপ্যতার জায়গায় আমরা এই অবস্থানে আছি। প্রবেশগম্যতা বা যেটা অ্যাক্সেসিবিলিটির ক্ষেত্রে ওখানে আমাদের কিছুটা অসুবিধা আছে, সবাই পাচ্ছে না। যেমন বাংলাদেশের হাওর এরিয়াতে এক ধরনের অবস্থা, উপকূলীয় অঞ্চলে এক ধরনের অবস্থা, বরেন্দ্র অঞ্চলে পানির মানে এই যে অঞ্চলভেদে যে নিরাপদ পানি পাওয়ার যে অধিকার বলুন অথবা তার সহজলভ্যতার যে প্রসঙ্গ, সেক্ষেত্রে কি রাষ্ট্রীয় পর্যায়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যে ব্যবস্থাগুলো প্রয়োজন? না, মানে রাষ্ট্র তো আমাদের যেই ধরনের পদ্ধতিগুলো, যেমন একটা হলো প্রাতিষ্ঠানিক যেই সুবিধাগুলো দেওয়ার কথা সেগুলো বলে রাখছে এবং পর্যায়ক্রমে এগুলো দেওয়ার জন্য বলা হচ্ছে। যেমন এখানে দুটো ভাগে হচ্ছে, একটা হলো আরবান ওয়াটারের একটা সিচুয়েশন থাকে, আর একটা হলো রুরাল ওয়াটার। পল্লী পানির ব্যবস্থাপনা একটা সংস্থা করে থাকে, আর হলো যেগুলো আমরা শহরের পানির ব্যবস্থাপনা, সেটা বিভিন্ন সংস্থা করে থাকে, মানে শহরের সংস্থা। এই জায়গাগুলোতে দেখা যায় যে আপনার মানুষ পাচ্ছে কি পাচ্ছে না, ওটা নির্ভর করছে ওই ধরনের প্রাপ্যতা, অ্যাক্সেসিবিলিটি, মানে যেটার গ্রহণযোগ্যতা আছে সেটার উপরে। কিন্তু নিরাপদ পানি বলতে যেটা আমরা বুঝি খাওয়ার যোগ্য, সেই জায়গাটা এখনো অপ্রতুল। এটা করার জন্য আমাদের যারা ব্যবহারকারী, তারাও কিন্তু এর জন্য দায়ী। এবং এটা আপনি যখন 80-র দশকে আমরাও ছোটোবেলায় দেখেছি, সরাসরি আমরা কল থেকে পানি খেতে পারতাম। এটা পর্যায়ক্রমে ভৌগোলিক অবস্থানের কারণে হোক, প্রাকৃতিক দুর্যোগের কারণে হোক, নানা কারণে পানি দূষিত হয়ে এখন এই প্রাকৃতিকভাবে আমরা মানে পানি পাচ্ছি না। তো এই জন্যই আমাদের ব্যাপ্তির, এটা যে শুধু রাষ্ট্রের কোনো দায়িত্ব যে উনি সবাইকে দিয়ে দিবে বা রাষ্ট্রজামের যেই কাঠামো সকল পর্যায়ের মানুষকে এর সাথে সম্পৃক্ত করা প্রয়োজন। এক্ষেত্রে যদি প্রত্যাশিত আমরা পরিবর্তন আনতে চাই, সেটি বলতে চাচ্ছেন? না, সম্পৃক্ত তো করতে হবে। পানি এখন আমি খাবো, আমার দরকার, সেখানে তো আমারও সম্পৃক্ততা থাকতে হবে। এটা তো এমন একটা বিষয় যে আমার নিজস্ব, এটা এমন না যে আমি একটা সংগঠন করছি, ওই সংগঠনে অন্যরাও থাকবে, এটা তো আমার নিজস্ব চাহিদাও মেটাবে। দায়িত্বশীলতার গণ্ডিতে বা দায়িত্বশীল পরিচয় সম্পৃক্ত করা, শুধু সম্পৃক্ত হলেই হবে না, তার দায়িত্ব নিতে হবে। জোবায়ের হাসান, অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেমনটি বলে রাখা যে আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে আমরা বলেছিলাম যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাস সাকিব ভাই, তিনি উপস্থিত হয়েছেন। জোনাস সাকিব, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা মোহাম্মদ মাহমুদুল হাসান আপনার কাছে আসতে চাই। যেমনটি আমাদের জোবায়ের ভাই বলছিলেন যে এবারে COP30 যে সম্মেলন, এজেন্ডার প্রসঙ্গ, এখান থেকে যে ওয়াশের যে পানি, স্যানিটেশন এবং যে হাইজিনের যে প্রসঙ্গ, বৈশ্বিকভাবে যে প্রসঙ্গগুলো আলোচনা হয়েছে, বাংলাদেশ কি সেখান থেকে নিতে পারে নিজেদের পরিবর্তনের জন্য? শুনতে চাই আপনাকে। অসংখ্য ধন্যবাদ তৌহিদ ভাই আপনাকে এবং আজকে আমাদেরকে আমন্ত্রণ জানার জন্য। আমরা যখন কথা বলছি আজকে এই RTVর স্টুডিওতে, ঠিক তখন ব্রাজিলের বেলেম শহরে আমরা ঠিক এই জলবায়ু সম্মেলন 30কে শেষ করতে যাচ্ছি, যেটা শুরু হয়েছিল আমাদের 10 তারিখ থেকে এবং এটা 21 নভেম্বর মধ্যে চলবে। আশা করছি আমরা শুক্রবারের মধ্যে একটা ধারণা পেয়ে যাব যে জলবায়ু সম্মেলনটা আসলে কোন দিকে মোড় নিচ্ছে। যখন আমরা এই মুহূর্তে কথা বলছি, ঠিক শেষ মধ্যে একটু মাথায় রাখতে হবে আমাদের রেকর্ড ভাঙা গরম, প্রতি বছরে আমাদের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি বলি যে আমাদের পরিবেশগত যত বিপর্যয় আছে তার সূচক পয়েন্টগুলো অতিক্রম করেছে। এবং সবচেয়ে যে বড় কথাটা আমরা সবসময় বলে থাকি যে জলবায়ু পরিবর্তনের জন্য যে উষ্ণতা দায়ী এবং প্রাক শিল্পযুগের চেয়ে আমাদের তাপমাত্রা বৃদ্ধির যে হারটা, যেটাকে আমরা 1.5 ডিগ্রি বা 2 ডিগ্রি বলে থাকি, সেটা ইতিমধ্যে অতিক্রম করতে যাচ্ছে। যেটা করার কথা ছিল 2100 সেই পর্যায়ে পর্যন্ত, সেই 100 বছরের আগেই কিন্তু, অনেক আগেই কিন্তু আমরা এই উষ্ণতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এটাকে মাথায় রেখে আমাদের এই জলবায়ু সম্মেলন, এটা 30তম জলবায়ু সম্মেলন এবং প্যারিস এগ্রিমেন্ট যখন 2015 সালে হয় তার 10 বছর পূর্তি হচ্ছে। সে জায়গায় এসে দাঁড়িয়ে আমরা দেখছি আমরা কোথায় দাঁড়িয়ে আছি। একদিকে জীবাশ্ম জ্বালানি, সেই জীবাশ্ম জ্বালানিকে যত তাড়াতাড়ি
সম্ভব এটাকে শেষ করতে হবে, সেটা নিয়ে একটা যুদ্ধ চলছে অভিযোজনের জন্য আমরা অর্থ কোথায় পাবো, এবং এই অর্থ নিয়ে কিন্তু একটা বড় রকম একটা যুদ্ধ আমাদের সেখানে চলে। আমরা জলবায়ু পরিবর্তনের জন্য যে প্রশমন কিংবা অভিযোজনের কথা বলি, সেটা করেও যদি আমরা জনগোষ্ঠীকে যদি সেই ক্ষতির মোকাবেলা থেকে সরাতে না পারি, সেটাকে আমরা বলি লস অ্যান্ড ড্যামেজ, ক্ষয়ক্ষতি। বাংলাদেশের মতো এই দেশগুলো কিন্তু সেই লস অ্যান্ড ড্যামেজের কথা এক যুগ ধরে বলে এসছে। এটা অত্যন্ত একটা ভালো খবর বলতে পারি যে লস অ্যান্ড ড্যামেজের যে ফান্ডের কথা আমরা বারবার বলছি, সেই ফান্ডটা অলরেডি অন টেবল, এবং এই মুহূর্তে আমাদের যে তথ্যটা এখন পর্যন্ত আমাদের কাছে আছে যে প্রায় $250 মিলিয়ন মতো একটা অর্থ এখানে এসছে, যেটার জন্য তারা কল ফর প্রপোজাল বলছে। অর্থাৎ আমাদের মতো যারা ডেভেলপিং কান্ট্রিতে আছি, এলডিসি কান্ট্রি আছি, তারা এখানে এখন অ্যাপ্লাই করতে পারবে। দেখার বিষয়টা হচ্ছে এই অর্থগুলোর ক্ষেত্রে মেকানিজমটা কি দাঁড়াবে। এই অর্থ যদি এসে যায়, কথার কথা বাংলাদেশ যদি 100 টাকা পায়, তাহলে এই 100 টাকার ভাগের অধিকারটা কার বেশি আসবে? জলবায়ু পরিবর্তনের সবচেয়ে আঘাতপ্রাপ্ত যেই মানুষগুলো, কথার উদাহরণ যদি বলি, সেই সাতক্ষীরা শ্যামনগরের ভামিয়ার গ্রামের যে মানুষটা, যে সিডোর আইলাতে ধাক্কা খেয়েছে বারবার, উপকূলীয় এলাকায় 18টি ঘূর্ণিঝড় আমরা দেখেছি, প্রাপ্যতার ক্ষেত্রে সে মানুষগুলোর অধিকারই চলে আসবে। আবার আমরা এখন যদি বরেন্দ্রর দিকে তাকিয়ে দেখি, উত্তরবঙ্গে, সেখানেও পানির প্রচণ্ড সংকট, এবং সেখানে আমরা অনিয়মিত বৃষ্টিপাত বলি বা বন্যা বলি, বাংলাদেশের প্রতিটি 64 ডিস্ট্রিক্ট, তারা প্রত্যেকেই ক্লাইমেট চেঞ্জের ভালনারেবলের মুখে আছে। এই জায়গাটাকে চিন্তা করে যে অর্থায়নের জায়গাটা চিন্তা করা হচ্ছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনও আমরা পুরোপুরি যদি বলি, বাংলাদেশের মতো দেশগুলো এখনও সেই যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। যত বেশি অর্থায়ন আনা যায়, সবচেয়ে বড় কথা হচ্ছে এই অর্থায়নটা যেন লোন ভিত্তিক না হয়, মাছ মোর আমাদেরকে বুঝতে হবে এটা যেন অনুদান ভিত্তিক হয়। এটা বাংলাদেশের মতো দেশগুলোর অধিকার। এবং এই ধরনের বরাদ্দকৃত অর্থ খরচের যে প্রসঙ্গ, সেটি কিভাবে খরচ করা, সেখানে জবাবদিহিতা এবং নিশ্চিত করা, এই প্রসঙ্গে কি আমরা একটি ভালো অবস্থানে আছি? খুব ভালো প্রশ্ন করেছেন তৌহিদ ভাই। আমাদেরকে একটা কথা বুঝতে হবে যে আমরা যারা এই সাউথ এশিয়াতে আছি, তাদের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি একটা বিষয় সবসময় থেকে গিয়েছে, এবং সেটার জন্য চেষ্টা আমাদের, বিশেষ করে আজকে এখানে কথা হবে স্থানীয় পর্যায়ে আমাদের যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে, যেখানে আমাদের দিন শেষে টাকাটা যাবে, সেই জায়গা পর্যন্ত আমাদের স্বচ্ছতা খুব গুরুত্বপূর্ণ। একটা কথা মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মতো যে দেশগুলো যুদ্ধ করছি আমরা যে অর্থের জন্য, এই অর্থগুলো সঠিকভাবে সেই মানুষটার কাছে পৌঁছাচ্ছে কিনা, তার একটা মেকানিজম কিন্তু সেখানে ডেভেলপ হচ্ছে। এবং এই জায়গা থেকে আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমাদের বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের ইতিহাস আছে, আমাদের বৈদেশিক অনুদানগুলো আছে। বাংলাদেশ এখন এরকম অনেকগুলো জলবায়ু অর্থায়নের সাথে সংযুক্ত হবে, এবং সেই সময়টায় আমাদের কারাপশন বলি, ট্রান্সপারেন্সি বলি, এবং সঠিক মানুষের হাতে সঠিকভাবে টাকাটা যাচ্ছে কিনা, সেই ফ্রেমওয়ার্কের গুলোর ক্ষেত্রে বাংলাদেশকে শক্তিশালী ভূমিকা নিতেই হবে। অসংখ্য ধন্যবাদ মাহমুদুল হাসান। জনাব সাকিবে আসতে চাই, আমাদের দুইজন বিশেষজ্ঞ পর্যায়ের ব্যক্তি বলছিলেন এই প্রসঙ্গগুলোতে নির্বাচনী ইশতেহারে নিয়ে আসা, বিশেষ করে জলবায়ুর অভিযোজন ক্ষেত্রে যে ধরনের প্রয়োজনীয় রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন বা রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা রাখা প্রয়োজন, আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে কতটা দেখতে পাবো, আপনার দলের বা আপনার জায়গা থেকে শুনতে চাই। এরপর অন্যান্য প্রসঙ্গগুলো আছে। ধন্যবাদ সকল আলোচককে, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। মানে আজকে আলোচনার বিষয়টা সব গবেষকরা এসছেন, সেখানে আমাকে আপনি একমাত্র রাজনৈতিক ব্যক্তি আহ্বান জানিয়েছেন। তো মানে আমরা অনেকদিন ধরেই ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলি, এইটার কি কি প্রভাব হতে পারে কিংবা কিভাবে আমরা এখান থেকে কোনো পথ আছে কিনা। মানে প্রথম বিষয় হচ্ছে যে ইভেন 2015 সালেও যেমন প্যারিস এগ্রিমেন্ট হয়েছে, কিংবা তারও আগেও, মানে ক্লাইমেট চেঞ্জ একটা রিয়েল ঘটনা, বাস্তব ঘটনা, এটা ছিল একটা অনুমান, কিংবা সেটাকে গ্রহণ করেই কিন্তু পুরো পরিকল্পনাটা। কিন্তু তারপরে আমরা রাজনৈতিকভাবে বিভিন্ন দেশে দেখছি এক ধরনের দক্ষিণপন্থার উত্থান ঘটছে, এবং তারা ক্লাইমেট চেঞ্জকে একটা মিথ হিসেবে হাজির করছে, যে ক্লাইমেট চেঞ্জ আসলে কোনো ঘটনা না, এবং ক্লাইমেট চেঞ্জ ব্যাপারটা কোনো ফিউচারও না, মানে ভবিষ্যতের ব্যাপার হিসেবে না, এটা তো ডেলি ঘটছে, প্রতিদিন ঘটছে আমাদের বর্তমান বাস্তবতা। তো সেইটা ধরেই আসলে পুরো জিনিসটাকে দেখা একটা দৃষ্টিভঙ্গি, আর একটা হচ্ছে এটাকে ডিনাই করা। তো ডিনাই করার যে ধ্বংসাত্মক রাজনীতি এবং নীতি সারা দুনিয়াব্যাপী চলছে, সেটা তো একটা বাস্তবতা। এবং ক্লাইমেট চেঞ্জ এমন একটা ব্যাপার না যে এটা কেবলমাত্র আমাদের এক্সক্লুসিভ ফেনোমেনা, এটা আমাদের কোনো বিশেষ একটা বিষয়, এটা দুনিয়ার ঘটনা। সারা দুনিয়ার মানব সভ্যতা যে জায়গায় এসছে, যে ধরনের আগ্রাসী দখলদারি একটা অর্থনৈতিক ব্যবস্থা এখানে আছে, তাতে এইটা আসলে
এটা রূপান্তর ছাড়া পুরো ক্লাইমেট চেঞ্জ কিভাবে আমরা ঠেকাবো। যেমন একটা লক্ষ্যমাত্রা ঠিক হয়েছে যে আগামী 2030 সালের মধ্যে আপনার 50% জীবাশ্ম জ্বালানি কিংবা ফসিল ফুয়েল থেকে আপনি রিনিউয়েবলের দিকে যাবেন। আদৌ কি সেটার প্রবণতার জায়গা আছে? এক ইউক্রেন যুদ্ধ আপনার কীভাবে পুরো ইউরোপকে, যারা কয়লা থেকে শুরু করে বিভিন্ন জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসতে শুরু করেছিল এবং রিনিউয়েবলের দিকে যাচ্ছিল, সেইখানে তারা আবার পুনরায় এটাতে ব্যাক করেছে। তো এই যে পুরো জিনিসটা দুনিয়াব্যাপী রাজনীতি তার অনিবার্য সঙ্গী হয়ে উঠছে, যুদ্ধ। এখন তো শান্তি খুঁজে পাওয়া মুশকিল, মানে শান্তি হচ্ছে সত্যিকার অর্থে যুদ্ধের মাঝে কখনো কখনো কোনো সময় এটা পারসিস্টেন্ট যুদ্ধ চলছে সারা দুনিয়াব্যাপী, আগ্রাসন চলছে, দখলদারি চলছে, গণহত্যা চলছে। এর মধ্যেই কিন্তু এই বাস্তবতার মধ্যে আমরা বসবাস করছি, যেখানে বাংলাদেশ অন্যতম একটি দেশ যারা এই জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেটা সবার আগে যাদেরকে অভিঘাতগুলো তৈরি হবে। যেহেতু আমাদের গড় উচ্চতা মানে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক কম এবং বিশেষভাবে আমাদের উপকূলীয় এলাকাগুলো আরও কম উচ্চতায়, তো এখন এইটা তো একটা বড় সমস্যার জায়গা যে এখানে লবণাক্ততা বাড়ছে এবং মানুষের উদ্বাস্তু হওয়ার সম্ভাবনা বাড়ছে। এমনি পরিবেশগত যে প্রভাবগুলো আছে সেগুলো তো আছেই, বৃষ্টি মানে কিংবা আপনার সাইক্লোন কিংবা বন্যার যে ধরন এখন তৈরি হচ্ছে, সবগুলো জায়গাতেই তো এর প্রভাব আছে। সেটা যদি বাদ দিই, যে কনস্ট্যান্টলি যেটা ঘটছে যে একটা মানে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, সেখানে যে ফসলগুলো আমাদের এখানে ট্রেডিশনাল হতো সেগুলো আর হতে পারছে না, মানুষ উদ্বাস্তু হয়ে উঠছে এবং এইটা যদি আরও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, যেভাবে উষ্ণতা বাড়ছে, তাতে আমরা আরও বেশি করে এই উদ্বাস্তু হওয়ার জায়গাটা দেখব এবং বাংলাদেশ এই বাস্তবতার মধ্যে আছে। এখন মুশকিল হচ্ছে যে আমরা এই বাস্তবতায় থাকা সত্ত্বেও এবং আমাদের বাংলাদেশের একটা বিশেষ বাস্তবতা আছে, যেমন ধরুন আমাদের এখানে পার্শ্ববর্তী দেশ ভারত, যাদের সাথে আমাদের 54টি নদীর একটা সম্পর্ক এবং তারা এই যে উজানে আর আমরা ভাটিতে, এখন প্রশ্ন হচ্ছে পানি আটকে রাখার ফলে মিঠা পানির প্রবাহ কমে গেছে, লবণাক্ত পানি এবং মিঠা পানি মিলে যে সুন্দরবনের বিশেষ ইকোসিস্টেম গড়ে উঠেছিল সেইটার ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে, লবণাক্ত পানি অতিরিক্ত ঢুকছে এবং আমরা জলাবদ্ধতা সহ আরও অনেক সংকটের মধ্যে বিশেষভাবে পড়ছি। তো যেগুলো ওনারা বললেন যে পানির কতগুলো সংকট আমরা নিজেরা তৈরি করেছি ভূগর্ভস্থ উপরে, এবং আমাদের কোনো সত্যিকার অর্থে ব্যবস্থাবলী নাই যে আমরা কীভাবে মানুষের পানির চাহিদা মানে পানযোগ্য কি বলে যে নিরাপদ পানির চাহিদা আমরা কীভাবে পূরণ করবো, সেটা একটা আলাদা আলোচনা। কিন্তু যে প্রভাবগুলো এখানে আসছে গভর্নমেন্টের দিক থেকে এ পর্যন্ত, ধরেন জলবায়ু পরিবর্তন, আমরা ওই যে সম্মেলনগুলোতে যাই COP30 এটা সেটা, প্রতিটাতে আমাদের অনেক কথাবার্তা হয়, আর কিছু ফান্ড চাই আমরা, এবং সেই ফান্ডে কীভাবে এখানে এটাকে দুর্নীতির মহা উৎসবের মধ্যে সেটাকে ব্ল্যাক হোলের মধ্যে চলে যায়, সেই প্রক্রিয়াটাই আমরা দেখতে পাচ্ছি। সত্যিকার অর্থে কোনো ব্যবস্থাবলী দেখতে পাচ্ছি না যে কিভাবে মানুষের জন্য সাময়িকই হয়তো বলবো যে কতগুলো প্রোটেকশন, মানে আমরা কি ব্যবস্থা নিচ্ছি, মানুষকে কীভাবে আমরা রক্ষা করব আমরা এটার জন্য। এখন এটা একটা গ্লোবাল ব্যাপার যেখানে বাংলাদেশকে লিড করা উচিত, কারণ বাংলাদেশ ভালনারেবিলিটি সবচেয়ে আছে এবং এইটা হয়তো বাংলাদেশের পক্ষে এককভাবে বাধ্য করার কোনো বাস্তবতা নেই। কিন্তু বাংলাদেশও তো আসলে যদি আমি দেখি যে জ্বালানি নীতির দিক থেকে আমরা কোন দিকে যাচ্ছি, আমরা তো নিজেদের সুন্দরবন ধ্বংস করার উদ্যোগ নিচ্ছি, আমরা সেখানে কয়লা ভিত্তিক প্রকল্প করছি, নানানভাবে আমরা আবার তোলার জন্য যুক্তি তৈরি করছি। এই যে হোল জিনিসটার মধ্যে কোনো কম্প্রিহেন্সিভ দৃষ্টিভঙ্গি নাই, ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি নাই, এবং আমরা সত্যিকার অর্থে ভবিষ্যতের সংকট মোকাবেলা করার জন্য কী ধরনের পদক্ষেপ এখন থেকে আমাদের নেওয়া দরকার সেইটার জায়গায় নাই, বরং ওই যে দক্ষিণপন্থার যে আওয়াজ যে ক্লাইমেট চেঞ্জ ইজ এ মিথ, ওই রকমই কোনোভাবে যুক্তিযুক্ত করে আমরা অনেকগুলো জিনিসকে সাময়িক লাভের জন্য যুক্তিযুক্ত করছি। এবারের যে রাজনৈতিক নির্বাচনী ইশতেহারে তো আমরা কম বেশি দেখতে পাবো রাজনৈতিক ইশতেহারে যেটা গুরুত্ব পাওয়া দরকার যে ক্লাইমেট চেঞ্জ এর মোকাবেলা করার নামে যতগুলো পদক্ষেপ পরিবেশ মন্ত্রণালয়ে আমরা যেগুলো অনেক পদক্ষেপের তালিকা পেয়ে, আমি কিছুদিন আগে একটা সেমিনারে ছিলাম, সেখানে এরকম একটা পেপার হাজির করা হয়েছে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে এগুলোর ইমপ্লিমেন্টেশন কি, আর এগুলোর জন্য যে আমরা টাকা মানে আনার কথা বলছি সেগুলোর কোনো ইউটিলাইজেশন আছে নাকি এগুলো সব পকেটের মধ্যে ঢুকছে এবং পাচার হচ্ছে, সেই জায়গাগুলো কোনো বিবেচনা করা দরকার। সেগুলোর প্র্যাগম্যাটিক জায়গা, কিন্তু ওভারঅল যে মানে সামগ্রিকতা সেটার বিষয়ে আমাদের ভূমিকা রাখার যথেষ্ট সুযোগ আছে। সেটা ইন্টারনাল পলিসি
থেকে দেখা দরকার। আমাদের এক্সটার্নাল পলিসিতে আমরা অনেক বড় বড় কথা বলবো, কিন্তু আমাদের ইন্টারনাল পলিসি আসলে সেইটার সাথে সঙ্গতিপূর্ণ না, সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। জনাব সাকিব ভাই অসংখ্য ধন্যবাদ। গাজী আনোয়ার ভাই আসতে চাই, বাজেটের প্রসঙ্গটি আসলো, বাজেটের স্বচ্ছতা জবাবদিহিতার প্রসঙ্গ, এটি নিশ্চিত করার জন্য সবসময় গণমাধ্যমের একটি চাপ থাকে। বিভিন্ন সময় আপনারা এই বিষয়গুলো নিয়ে যখন প্রতিবেদন উপস্থাপন করেন, সেখানে যে ত্রুটি আছে এই বাজেট ব্যয় করার প্রশ্নে, সেইগুলো আসে, কতটা প্রভাব দেখতে পান? ধন্যবাদ আরটিভিকে একটি গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। আসলে মানে মিডিয়ার চোখে যারা দেখি সেটা হলো যে বাজেট অ্যালোকেশনে সবসময় বাংলাদেশ ইনডিসক্রাইমিনেশন করে। দেখা যায় যে আমরা দেখি যে পূর্বাঞ্চলে বাজেট একরকম হয়, পশ্চিমাঞ্চলে একরকম হয়, উত্তরাঞ্চলে একরকম, দক্ষিণাঞ্চলে একরকম। বাংলাদেশে এই সিস্টেমটা সবচেয়ে বেশি প্রকট। একজন এখানে রাজনৈতিক ব্যক্তি আছে, আমার পেয়ে ভালো লাগলো যে হয়তো তার মাধ্যমে হলো অন্য তারা যেহেতু রাজনৈতিক ব্যক্তির সাথে বসে দেয়, সেখানে হয়তো এই ভয়েসটা যাবে যে আপনি দেখেন যে সবসময় দেখা যায় যে বাজেট অ্যালোকেশনের ক্ষেত্রে দেখা যায় তারা পপুলার জায়গা তারা থাকতে চায়, যে কোন জায়গাটায় বাজেটটা দিলে আমার ভালো হবে। যদি আপনি একদম মানে রিয়েল জায়গায় দেখেন, যদি আপনি যদি সাতক্ষীরাতে একদম এক্সট্রিম জায়গায় যদি যেয়ে থাকেন, যেখানে আপনি দেখেন যে 80-র দশকে ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড এনে তারা এখানে চিংড়ি চাষ করছে, মানে নিজেরা এখানে ওয়েলকাম জানাইছে, লবণ পানিকে ভিতরে ঢুকাইলো। এখন ওইখানকার আপনি গিয়ে দেখেন যে ওইখানকার যে মানুষের যে আর্থসামাজিক ব্যবস্থা, তারা যে বসবাস করতেছে, ওইখানকার যে চিংড়ির ঘেরগুলো, তারা কিন্তু সেখানে যারা পুয়ার পিপলের কাছে কিন্তু নাই, তারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা কিন্তু এটাকে তারা ম্যানেজ করতেছে। ঠিক এরকম আপনি যদি অন্য অন্য জায়গায় যান, যেখানে যে আমার বাড়ি যেখানে একদম যেটা এক্সট্রিম কোস্টে, যারা দক্ষিণ অঞ্চলে কুয়াকাটা জায়গায় যান অথবা গলাচিপা যান, সেখানে গিয়ে দেখবেন যে আসলে আমরা কি মনে করি যে চর অঞ্চলটা আমরা মনে করি যে খুবই এটা ব্লেসিং না, অথচ ওয়াটার কিন্তু রিসোর্স একটা। ওয়াটার রিসোর্সকে আমরা কিন্তু রিসোর্স হিসেবে আমরা কিন্তু ম্যানেজ করি নাই। আপনি আরও যদি কাছে এনে দেখি, আপনি দেখেন চাঁদপুরে যান, সেখানে কিন্তু একটা বিশাল একটা বাঁধ হয়েছে। আপনি দেখেন যে নদীর স্বাভাবিক যেটা ইকোসিস্টেমটা কি, বায়োডাইভার্সিটি বা এটাতে কি হয়, ইকোসিস্টেম হলো যে আপনার নদী একবার ভাঙবে আর আরেক পার গড়বে, এদিকে কিন্তু সবসময় আমরা জানি। কিন্তু আমি কি করি যে হ্যাঁ, আপনার যদি কোনো হেরিটেজ থাকে আপনি এখানে বাদ দিবেন অথবা আপনি রক্ষা করবেন, বাট অপ্রয়োজনে নদী ভাঙতেছে আপনি এটাকে প্রোটেক্ট করবেন, বাজার ভাঙতেছে প্রোটেক্ট করবেন। এখানে মানিকগঞ্জে এখানে মানে একটা গ্রামকে রক্ষা করার জন্য 100 কোটি টাকা এখানে কিন্তু ইনভেস্ট হয়েছে, কিন্তু আপনি যদি 100 কোটি টাকা যদি আপনি ব্যয় করেন, মানে এই ব্যয়গুলোকে আপনি মনে করেন যে অধিকাংশ ক্ষেত্রে ব্যক্তির ইচ্ছায়, এটা হলো যে এটা মানে পপুলার স্টাম্প থেকে এটা করা হয়। কিন্তু যদি এখানে ন্যাচারাল সিস্টেম আপনি যদি যান যে আমি এখানে একটা গ্রামকে রক্ষা করব, এত কোটি টাকা 100 কোটি টাকা ব্যয়, বা 100 কোটি টাকা দিয়ে আপনি কিন্তু পুরো গ্রামের মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য সহ সুন্দর একটা স্যাটেলাইট একটা গ্রাম কিন্তু আপনি এস্টাবলিশ করতে পারতেছেন। বাট তা না করে কি করেন, আপনি এখানে তাদের এই যে গ্রাম রক্ষার জন্য আপনি এখানে ব্লক ফালাচ্ছেন। তা ব্লক ফালাচ্ছেন, আপনি কি কখনো দেখছেন কোনো পানি উন্নয়ন বোর্ড যেটা আছে, এটা কিন্তু ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, ঠিক আছে না, এটা ডেভেলপ কখনো করে না। তারা পানি উন্নয়ন কোথাও করছে কখনো? জীবনে কোথাও পানি উন্নয়ন করে নাই। তার হলে এখানে বাদ দেয়, এটা সেটা করে, ঠিক আছে। তো ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের নামটাও চেঞ্জ করা দরকার। হ্যাঁ, এবং সাকিব ভাই বলছিলেন যে আসলে আমাদের দেশে ক্লাইমেট মিথ নিয়েও বা ক্লাইমেটের প্রসঙ্গ নিয়ে যথেষ্ট রাজনীতি আছে, এবং আপনারা যখন খবর সংগ্রহ করতে গিয়ে সেটি নেতিবাচক হোক বা ইতিবাচক হোক, বা এই প্রসঙ্গগুলো সংগ্রহ করতে গিয়ে কোনো রাজনৈতিক রোষানলের মুখোমুখি হতে হয়েছে বা হতে হয়? হ্যাঁ, হতে হয়। মনে করেন যে এখানে আমি যে একটা জায়গা বলি যে মানিকগঞ্জের কথাই বললাম, সেখানে গিয়ে মনে করেন দেখা গেলো যে বাংলাদেশে আসলে এইটা এখনো হয়ে ওঠে না মিডিয়াতে, অন্য আছে। মনে করেন যেটা হলো যে BBC আর্থে দেখা যায় মাঝে মধ্যে যে এখানে আপনি করছেন, মানে এখানে ওয়াটারকে আপনি নিয়ন্ত্রণ করার জন্য আপনি এখানে এখানে ব্লক বাটি ফেলেছেন, কিন্তু আসলে আপনি এখানে বাজেট হলো মনে করেন এখানে 500 কোটি টাকার, কিন্তু আসলে আপনি কতগুলো এখানে বালুর বস্তা ফেলছেন, কেউ আজ পর্যন্ত কি চেক করে দেখছে? আপনি কোন জায়গায় রিপোর্ট পেয়েছেন? যখন কোনো জায়গায় রিপোর্ট হতে যাবে তখন কিন্তু আমরা রাজনৈতিকভাবে ওই এলাকার যারা মানে প্রভাবশালী লোক, তাদের দ্বারা আমরা নিগৃহীত শিকার হই। এটা অ্যাভেলেবল, কিন্তু ডকুমেন্ট আছে। সো আপনার এখানে বাংলাদেশে বাজেটের সবচেয়ে বেশি ব্যয় হয় কোন জায়গায়? এটা পানিতে, একটা রাস্তাটা আমরা সবাই জানি কীরকম হয়, কিন্তু পানিতে কি পরিমাণ ব্যয় হয়, এই ব্যয়টা বাংলাদেশে আজও পর্যন্ত কোনো জাজমেন্ট মনে হচ্ছে অনেকটা শুধু পানিতে কি পরিমাণ ব্যয় হয়, শুধু পানি যেটা বলে যে সরকারি মাল দরিয়ামে ঢাল, যেটা বলে, হ্যাঁ, দরিয়া যে আপনি কি ঢালতেছেন, কিন্তু আজও পর্যন্ত সেটা কিন্তু নিরূপণ করা যায়নি। এক্ষেত্রে এই আপনি তো দীর্ঘদিন ধরে কাজ করছেন, এই প্রসঙ্গে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কি করা যেতে পারে? খুব ছোট করে যদি বলেন এই পর্যায়ে, পরবর্তী পর্যায়ে এটা করা যায় যে আপনার এখানে ন্যাচারাল সিস্টেমে যেখানে যা হবে সেটা হতে দেওয়া দরকার।
অন্য অন্য দেশের কান্ট্রির তুলনা, যে হ্যাঁ এখানে নদী ভাঙবে, ভাঙতে দেন, আপনি আবার উপর তো গড়বে, আপনি এখানে কিছু করার প্রয়োজন নাই। এইখানকার মানুষকে আপনি রিলোকেট করেন অন্য জায়গায়। নাম্বার 2 হলো, যদি আপনাকে করতেই হয়, যে এখানে একটা মানে হেরিটেজ আছে অথবা খুব গুরুত্বপূর্ণ, সেখানে আপনি কতটুকু এখানে ব্যয় করেছেন, এটা সাস্টেনেবিলিটি কি, এবং এটার আগে থেকে গবেষণা করে এবং আসলে কতটুকু করছেন আপনি সেটাকে একদম সঠিকভাবে রিপোর্ট এখানে জনসম্মুখে প্রকাশ করা দরকার, এবং এমনকি আন্ডার ওয়াটারে ডকুমেন্টারি করে দেওয়া দরকার, এবং সেক্ষেত্রে মডার্ন যে টেকনোলজিগুলো ব্যবহার করা প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ গাজী আনোয়ার ভাই। আলোচনা শুনবো আরও। ডক্টর মাহফুজ কবির আসতেছে, এই যে ওয়াশ বা পানি এবং স্যানিটেশন বা স্বাস্থ্যবিধির যে প্রসঙ্গ, বাংলাদেশ কি অবস্থায় আছে, সম্মানিত আলোচকরা বলছেন এই প্রসঙ্গগুলোতে যদি আমাদের প্রত্যাশিত সূচক তৈরি না হয়, সেটি অর্থনীতি বলুন অথবা আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ বলুন, উদ্বাস্তু বা রিফিউজি পিপলের দেশের মধ্যে তৈরি হচ্ছে, সাকিব ভাই বললেন, এবং রাজনৈতিক যে প্রেক্ষাপট কিভাবে বা কতটুকু দেশের বা জাতীয় অর্থনীতিতে প্রভাব রাখতে পারে? না, অবশ্যই আপনি ঠিকই বলেছেন যে এখানে আসলে অনেক রকমের প্রভাব আছে। এর মধ্যে একটা হলো যে যখন কোনো একজন ব্যক্তি বা কোনো পরিবার এই মানে সেফলি ম্যানেজড ওয়াটার এবং সেফলি ম্যানেজ স্যানিটেশন যেটার কথা বলা হলো, তো সেটা যদি না পায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার উপর, তার স্বাস্থ্যের উপর একটা প্রভাব তৈরি হয়, এবং এটার কারণে তার প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা সেটা কমে যায়, এবং বিভিন্ন রকমের অসুখ বিসুখের যে সম্মুখীন হওয়ার কিন্তু, এবং এটার কারণে কিন্তু এই পরিবারের যে খরচ সেটা কিন্তু, বিশেষ করে স্বাস্থ্যের পিছনে যে খরচ সেটা বেড়ে যাচ্ছে। তার মানে হলো যে পরিবার যদি দরিদ্র হয় তাহলে দরিদ্রতর হয়ে যাবে, কিন্তু এই পানি এবং স্যানিটেশন সেটা ঠিক মতো না পাওয়ার কারণে মানে মার্জিনালাইজড, আরো বেশি মার্জিনালাইজড হবে। এবং আলটিমেটলি যেটা হয় যে আপনি যদি খেয়াল করলে দেখবেন যে বাংলাদেশে অনেকগুলো কিন্তু এরকম ভালনারেবিলিটি পকেট আছে। এর মধ্যে যেটা জনাব জুবায়ের হাসান বললেন যে এখানে আমাদের উপকূলীয় এলাকা আছে, এবং সেখানে কিন্তু এবং পানি এবং স্যানিটেশন যেটা সেফলি ম্যানেজ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন সেটার অ্যাক্সেসটা কিন্তু খুবই কম, মানে সেখানে কাভারেজটা ন্যাশনাল এভারেজের তুলনায় অনেক কম। একই ঘটনা ঘটে কিন্তু আমাদের যে পার্বত্য এলাকা সেখানে অনেক কম, এবং এর পাশাপাশি যদি চর হাওরের কথা ধরি সেখানে কিন্তু এই একই অবস্থা। তো এই জায়গাগুলোতে আমরা কিন্তু সেই রকম বাজেটও দিচ্ছি না। যদি বাজেট অ্যানালাইসিস করে তাহলে দেখতে পাবেন যে একদম সিটি এরিয়া যেটা, সেখানে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ করা হয়, ওইখানে মানুষ এমনিতেও ভালো আছে, কিন্তু ওইখানকার আবার যে পারফরমেন্স সেটা কিন্তু ভালো নয়, মানে সেফলি ম্যানেজ ওয়াটার এবং স্যানিটেশনে, কিন্তু ওইখানেই টাকা ঢালা হচ্ছে। আর গ্রামাঞ্চল যেটি, সেখানে কিন্তু খুব একটা, এই যে গত 10 বছর অন্তত যদি আমরা যদি এসডিজির কথা ধরি, তাহলে সেক্ষেত্রে 2015-16 সাল থেকে এই 2024-25 পর্যন্ত যে অর্থ খরচ হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে গ্রামের পারফরমেন্স ভালো, কিন্তু গ্রামের বাজেট বরাদ্দ কম, আবার শহরে তার পারফরমেন্স খারাপ, কিন্তু সেখানে বাজেট বরাদ্দ বেশি, এবং সিটিগুলোই মূলত এই। গাজী আনোয়ার ভাই বলছিলেন যে আসলে এটা অনেক ক্ষেত্রে বাজেট বরাদ্দটা ব্যক্তির মতামত কেন্দ্রিক বা অথবা ব্যক্তি কেন্দ্রিক হয়ে থাকে। হ্যাঁ, এবং আরেকটা বিষয় হচ্ছে কি যে এখানে পানির উপরে বরাদ্দ অনেক বেশি। হ্যাঁ, 70% বরাদ্দ হচ্ছে পানির উপরে, 30% হচ্ছে স্যানিটেশনে। এরকম করে আমরা স্যানিটেশনকে গুরুত্বই দিচ্ছি না, পানিতে গুরুত্ব দিচ্ছি, কিন্তু পানির এখানে যে বরাদ্দ সেটার আসলে বরাদ্দের গুণগত মান নিয়ে অনেক অনেক প্রশ্ন থাকে, কিন্তু ওইখানেই আসলে ইন্টারেস্টটা বেশি। এই যে আপনি যেটা বললেন যে এই ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, আসলে এই পানির উন্নয়ন করতে গিয়ে, পানি সরবরাহ করতে গিয়ে আমরা যে আসলে কোথায় টাকা মানে খরচ করছি সেটার কিন্তু সেরকম কোনো অ্যাকাউন্ট নেই। একটা অ্যাকাউন্ট ছিল যেটা আসলে ওয়াটার এইড করেছিল কয়েক বছর আগে, তো সেখান থেকে আমরা কিছু ধারণা পেয়েছি যে এখানে পরিবারগুলো খরচ করছে, রাষ্ট্রও খরচ করছে, কিন্তু দেখা যাচ্ছে কি যে মানুষের খরচ আসলে বেড়েই যাচ্ছে সেখানে। তো এই সব মিলে দেখা যাচ্ছে কি যে এমন একটা জায়গায় আমরা উপনীত হয়েছি যে এখানে আসলে অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং আর একটা বিষয় যেটা বলতে হয় সেটা হলো যে ক্লাইমেট চেঞ্জের কনটেক্সটে, যেটা আমরা প্যারিস এগ্রিমেন্ট 2015 সালে স্বাক্ষর করলাম, 10 বছর হয়ে গেছে, এবং আমাদের এই যে প্রতি বছর যে কপ হচ্ছে, এবারও হবে, আমরা হয়তো একটা জয়েন্ট স্টেটমেন্ট পাবো, একটা ডিক্লারেশন পাবো, কিন্তু আলটিমেটলি এটা একটা যে বড় জায়গা, যেটা আসলে এই যে বৈশ্বিক যে জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত, তো সেটার কারণে যে আসলে পানি এবং স্যানিটেশন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো সেই বিষয়ে আসলে আমরা তো ক্ষতিগ্রস্ত, তা আমাদের তো অর্থ পাওয়ার কথা, তো সেই জায়গাতে কিন্তু আসলে ওরা দিচ্ছে না। এখন তাদের ইন্টারেস্ট হচ্ছে মিটিগেশনের জায়গা, এবং এই পানি স্যানিটেশন কিন্তু মিটিগেশনের কোনো জায়গা নয়। এখানে কিন্তু আমরা যে টেকনোলজি ব্যবহার করব, তো সেটা দিয়ে আমাদের খুব একটা লাভ হবে না। সুতরাং এই জায়গাগুলো আসলে পরিষ্কার করা জরুরি। মানে এই জায়গাতে পরিষ্কার করতে গেলে যে ধরনের স্টাডি বলুন অথবা পাইলট প্রজেক্ট, যেভাবে আমরা বলি প্রি স্টাডি, এই প্রজেক্টগুলো বাস্তবায়নের পূর্বে সেটি কি যথাযথভাবে হয়, নাকি এগুলো জাস্ট লোক দেখানো, একটা ডকুমেন্টস দরকার থাকতে হবে তাই এগুলো হচ্ছে? এখনো পর্যন্ত যেটি হচ্ছে সেগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে। মানে আসলে মন্ত্রণালয়ের তো মেইনলি আমাদের গুণগত মানের দিক, হ্যাঁ, মেইনলি আমাদের যে মানে পরিবেশ এবং বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় যেটি,
তো তারা যেগুলো করছে তারা কিন্তু আসলে মূল কাজ যেটা করে সেটা হলো ইন্টারন্যাশনাল নেগোসিয়েশনে, কিন্তু আমাদের অনেকগুলো মন্ত্রণালয় রয়েছে যেগুলো তাদের সেক্টরাল যে সমস্ত প্রজেক্টগুলো আছে সেগুলো নিয়ে কাজ করে। মূলত ডিপিএইচসি এবং এই যে আমাদের যে ওয়াসাগুলো আছে সেগুলো কিন্তু এই যে এই মূলত আমাদের যে মানে ওয়াটার অ্যান্ড স্যানিটেশন সেটা সাপ্লাই করে, এবং এখানে অনেকগুলো জলবায়ু পরিবর্তন বিষয়ক যে সমস্ত অভিঘাত রয়েছে সেখান থেকে এই আমাদের যে পানি এবং স্যানিটেশনের যে সরবরাহ সেটা স্বাভাবিক রাখার জন্য কিছু প্রকল্প বাস্তবায়ন করে। তো সেগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় কি যে এখানে যে আসলে কি কারণে কোন বরাদ্দ দেওয়া হচ্ছে সেটা কিন্তু পরিষ্কার নয়, এবং এই হাওরে লজিক্যাল ফ্রেমগুলো খুব দুর্বল, এবং হাওর এলাকাতে যে বরাদ্দ সেটা খুবই অপ্রতুল। তারপরে এই যে আমাদের যে পার্বত্য অঞ্চল সেখানে অত্যন্ত অপ্রতুল, এবং খুবই সম্প্রতি আসলে এই যে এই প্রায় 17টার মতো যে উপকূলীয় জেলা সেখানে যে এত লবণাক্ততা, এত ঘূর্ণিঝড় এবং সেখানে খরাও রয়েছে, সেখানে বন্যা হয়, তো সেইগুলোতে যে বরাদ্দ সেটা অত্যন্ত অপ্রতুল। এই সমস্ত কারণে আসলে ওই জায়গাতে আমাদের পানি এবং স্যানিটেশনের কিন্তু গুণগত মান বাড়ানো যাচ্ছে না, গুণগত মান সেই এবং মানসিক প্রশ্নই থেকে যাচ্ছে এবং কভারেজ বাড়ানো যাচ্ছে, বাড়ানো যাচ্ছে। ডক্টর মাহফুজ কবির, অসংখ্য ধন্যবাদ। সাইফুল ইসলাম মুআজ্জেম ভাই, একসাথে শুনতে পারলে খুব ভালো হতো, ক্ষমা করবেন। আমরা বিরতি প্রশ্নটি রেখে যাই, বিরতি থেকে ফিরে এসে শুনবো। সেটি হচ্ছে আমাদের ডর্পের উপনির্বাহী পরিচালক জুবায়ের ভাই বলছিলেন যে আসলে শুধু প্রান্তিক পর্যায়ের মানুষকে তো সম্পৃক্ত করলেই হবে না, তার দায়িত্বশীলতা, তার জবাবদিহিতার প্রশ্নে তার যে ভয়েস বাড়ানো, তার আলোচনা অথবা তার সম্পৃক্ততার এই জায়গাগুলো যে বৃদ্ধি করা, সেই জায়গাগুলো প্রয়োজন। এদের প্রান্তিক পর্যায়ের মানুষকে নিয়ে তো আপনি কাজ করেন, এখানে যে মূল যে চ্যালেঞ্জগুলো আছে এবং সেই চ্যালেঞ্জগুলো নিরীক্ষে সমাধান প্রক্রিয়া বা সমাধানের জন্য যে গৃহীত ব্যবস্থা কি হতে পারে, এই প্রশ্নগুলো আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আর কাবিল নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিল। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আর কাবিল নিবেদিত গোল টেবিল অনুষ্ঠান, সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি না আজকে সম্মানিত আলোচকদের সাথে আলোচনা, জলবায়ু পরিবর্তন, পানি ও স্যানিটেশনের ঝুঁকি। যে প্রশ্নটি সাইফুল ইসলাম মুআজ্জেম ভাই আপনার কাছে রেখে যাওয়া, আসলে গ্রামীণ জনপদের মানুষ, তাদেরকে সম্পৃক্ত করার প্রয়োজন। আলোচকরা বলছেন শুধু সম্পৃক্ত করলেই হবে না, সেক্ষেত্রে তার দায়িত্বশীলতার জায়গাটি নিশ্চিত করা। কেউ যদি সেখানে অন্যায় করে থাকে, ন্যায্যতার প্রশ্ন নিশ্চিত হওয়ার বিরোধী কোনো কাজ করে থাকে, সেক্ষেত্রে তারা যাতে প্রতিবাদ বা প্রতিরোধ গড়ে তুলতে পারে, এইভাবে সম্পৃক্ত করা কতটুকু সম্ভব? জি, আপনাকে ধন্যবাদ। সম্মানিত সহ আলোচক বৃন্দের প্রতি শুভেচ্ছা, প্রিয় দর্শক বৃন্দের প্রতি অভিনন্দন। আপনি যেমনটি জানতে চেয়েছেন যে আমাদের যেই স্থানীয় পর্যায়ে আমাদের ভূমিকা এবং ওইখানে সমস্যা নিরসনের জন্য আমাদের করণীয়। সর্বপ্রথম বিষয়টি হলো যে আজকের যে বিষয়ে আলোচনা হচ্ছে জলবায়ু পরিবর্তনে পানি স্যানিটেশন নিয়ে, এই বিষয়টা সবসময় যারা সংশ্লিষ্ট অংশীজন অথবা যারা এটিকে নিয়ে ভাবে গবেষণা করে, ইতিমধ্যে যারা আলোচনা করেছেন, এটি বাস্তবতার নিরিখে কিন্তু আমাদের বাংলাদেশের বর্তমান সময়েই হোক আর অতীত থেকেও ধরি আর ভবিষ্যৎ যেই হুমকি, সব কিছু বিবেচনা করলে এটি অন্যতম একটি আলোচনার বিষয়। আজকে আমি স্থানীয় সরকারের একেবারে প্রান্তিক পর্যায়ের প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদের একজন প্রতিনিধি হিসাবে আমার যেই চাওয়া পাওয়া, আমার যে আকাঙ্ক্ষা, সেটি কিন্তু আমার ভালোবাসার জায়গা আমার গ্রাম। পরবর্তীতে যখন আমি একটি সাংগঠনিক দায়িত্ব পালন করছি, আমার মতো 55,000 ইউপি সদস্যদের চিন্তাভাবনা এবং তাদের দায়িত্বটাকেও একটি সুনিপুণ করা এবং রাষ্ট্রের কল্যাণে কাজ করার জন্য আমি কিন্তু আরেকটু বেশি ভাবতে হচ্ছে। আজকে যিনি আমাদের পাশে সম্মানিত অতিথি বসেছেন, বর্ষিয়ান রাজনীতিবিদ, কথাগুলি উনি শুনছেন, উনিও বিস্তর ব্যাখ্যা করেছেন। এখানে যে বিষয়টা আসছে অনেকটা আলোচনায় যে এটার জবাবদিহিতার জায়গায় যে ঘাটতি আছে, সেটি আমি যেটি মনে করি এটিকে জবাবদিহির জায়গায় আনতে হবে। এবং এই জলবায়ু পরিবর্তনের মাধ্যমে যেই সৃষ্ট সমস্যাগুলি আমরা ডে বাই ডে আগামী দিনে একটি সংকটের দিকে যাচ্ছি, একদিকে ভূগর্ভস্থ পানির যেই নিম্নমুখিতা, আবার ভূপৃষ্ঠের পানির যে রক্ষণাবেক্ষণের যেই ঘাটতি, সব কিছু মিলে ভাই যেমনটি বলছিলেন যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে এই উপকূলীয় অঞ্চলে যেই সংকটগুলি আমরা বিভিন্ন সময় দেখছি, আজকে সেই জায়গায় সমন্বিতভাবে একটি কাজ করতে হবে এবং এটি বাস্তবায়ন এবং এটিকে সত্যিকার অর্থে রাষ্ট্রের পক্ষে নিয়ে আসার জন্য সর্বশেষ সিদ্ধান্ত রাজনীতিবিদদের উপরেই নির্ভর করে। যে কারণে আলোচনায় আসছিল, কিন্তু এই জায়গাতে আমরা এখন তো নেই, কিন্তু স্থানীয় পর্যায়ে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হন তাদের একটা তো বড় দায়িত্বের সেই প্রসঙ্গ রয়েছে, কিন্তু তাদের কারো কারো বিরুদ্ধে যখন এই অর্থ বা বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে, তখন আমরা খুব একটা বেশি ভরসা পাই না। যে আপনি যেমনটি বলছিলেন, দেখুন এখানে কিন্তু আরেকটি বিষয় আসছে যে এই যে বরাদ্দ, সেই জায়গায় কিন্তু বলা হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ড, এখানে যাচ্ছে হলো
70%, 30% বরাদ্দ যাচ্ছে এই স্যানিটেশন এবং আমরা যদি ওয়াশের কথা বলি, সেই ক্ষেত্রে আমি যদি স্থানীয় প্রতিনিধি হিসেবে বলি, তাহলে আমাদের যে আপনার 2009-এর যে স্থানীয় সরকার আইন, সেটির দ্বিতীয় তফসিলের যে 47 ধারা, তার 9, 19, 23, 24, 25, 26 4টি ক্রমিকে কিন্তু এই জলবায়ু সংক্রান্ত দায়িত্বের কথা বলা আছে। দুর্ভাগ্যজনকভাবে যেটি বলতে চাই, সরকারি কোনো প্রকল্প অথবা অন্য কোনো যেই সেক্টর আছে যেখানে সহযোগী আছে, ইউনিয়ন পরিষদকে সেই জায়গায় সংশ্লিষ্টই করা হচ্ছে না। আমি একজন ইউনিয়ন পরিষদ সদস্য হিসেবে ওই পিছনে কারণ কি, এটির বিষয়ে যে কারণ, সেটি আমি যেটি মনে করি যে এটি কাজ যেই জায়গায় বাস্তবায়ন হচ্ছে অথবা এটি যে সংশ্লিষ্ট এলাকায় আমাদের সরকারি অফিস থাকে, অনেক ক্ষেত্রে এই কাজগুলি বাস্তবায়ন হচ্ছে কাগজে পত্রে। এখন একেবারে মাঠ পর্যায়ে এসে আমি আমার ওয়ার্ডের ভিতরে 5টা পুকুর আছে, আমার ওয়ার্ডের ভিতরে এই যে স্যানিটেশন অথবা এই যে ওয়াশের বিষয়ে আমি ডোর টু ডোর কথা বলতে পারবো। প্রত্যেকটা মানুষ আমার সাথে অত্যন্ত সুপরিচিত এবং সুসম্পর্কিত। তাদেরকে যদি আমি এই সচেতনতার জায়গায় আনতে চাই এবং তাদেরকে যদি আমি মনে করি যে আমরা প্রত্যেকেই নিজেকে প্রশ্ন করতে হবে আমার প্রয়োজন কি। এখন আমার প্রয়োজনের জায়গায় আমার দায়িত্ব রয়েছে, আমার পরিষদ থেকে আমি যেই প্রস্তাবনাটা করছি ঊর্ধ্বতন মহলে, সেটিকে বিবেচনার বিষয় রয়েছে। সর্বোপরি একটি বাস্তব ভিত্তিক এবং একেবারে সুপরিকল্পিত পরিকল্পনা প্রণয়নের বিষয় রয়ে গেছে এবং জবাবদিহিমূলক বাস্তবায়নের জায়গায় নজরদারির বিষয় রয়ে গেছে। এখন দোষারোপের জায়গায় কথা বলতে বলতে আজকে যখন আমাদের এই কার্যক্রমগুলি যখন মাঠ পর্যায়ে একেবারে বাইয়ার একটি কথা বললেন যে বাজেট বরাদ্দের জায়গায় হচ্ছে কিন্তু যার যার পছন্দের এরিয়া ব্যক্তিকেন্দ্রিক, এই জায়গায় যেটি আসতে হবে যে সমস্যাটা কিন্তু জাতীয় কেন্দ্রিক। আরেকটু ব্যাপকভাবে বললে যেটি বললেন সম্মানিত সহ আলোচক, যে এটি একটি গ্লোবাল প্রবলেম, সেই গ্লোবাল প্রবলেমের জায়গায় এসে আজকে যদি আমরা সেই ইউনাইটেড নেশনের যেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট আপনার গোলের কথা বলা হয়েছে, সেই জায়গায় কিন্তু এটি 6 নম্বরে কিন্তু ব্যাপকভাবে কিন্তু এই বিষয়গুলি নিয়ে উল্লেখ করা হয়েছে এবং এটি একটি কার্যক্রম যেটি 30 সালের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন করার কথা বলা হয়েছে। সেই জায়গায় আসলে আমরা এখন পর্যন্ত যেই লক্ষ্যমাত্রা আমরা পাচ্ছি, আমরা বিভিন্ন সূচকে অথবা বিভিন্ন গ্রাফে যেটি পাচ্ছি, মাঠ পর্যায়ে সেই বাস্তবতা কতটুকু, আর সেটিকে বাস্তবায়ন করতে হলে আমি যেটি মনে করি এই মাঠ পর্যায়ে যারা কাজ করে বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান আছে, আজকে এখানে যারা আসছেন অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন, তারাও কিন্তু এই বিষয়গুলি নিয়ে ভাবছেন, গবেষণা করছেন, নিয়মিত করছেন। আজকে ড্রপস থেকে বা আসছেন জুবায়ের ভাই, ওনারা করছেন, আমরা স্থানীয় প্রতিনিধি হিসেবে আছি। অতএব আমাদেরকে ভাবতে হবে যে আমরা সবচেয়ে বেশি জনসংশ্লিষ্ট হিসেবে আমার এলাকার এবং আমার ওয়ার্ডটাকে গড়ার জন্য আমাকে সরকার সম্পৃক্ত করবে। আমি স্থানীয় সরকার প্রতিনিধি হিসাবে কেন্দ্রীয় সরকারের প্রকল্প বাস্তবায়ন করব এবং আমি 2 জায়গায় জবাবদিহি করতে কিন্তু 24 ঘন্টা প্রস্তুত। প্রথমত হলো সরকারের কাছে আমি জবাবদিহি করতে হবে, আমি রাষ্ট্রের প্রতি যেরকম শপথ নেওয়া এবং আমি নির্বাচিত, সেই হিসাবে জনগণের কাছেও কিন্তু আমার প্রতি মুহূর্তের একটি জবাব দিতে আছে। এখন কর্মসূচির জায়গায়, কাজের জায়গায় আমাদেরকে সম্পৃক্ত করা হবে না, এই বিষয়গুলি অনেক উপর থেকেই নানা রকমের ডিস্ট্রিবিউশন হবে এবং পানির উপরে 70% বরাদ্দ হবে। পানি যাওয়ার সাথে সাথে এইটার যত কর্মকাণ্ড আছে সব ধুয়ে মিশে চলে যাবে। এইটাকে দোষারোপের জায়গায় এনে পরে এটি যদি আমরা পলিটিক্যালি যদি ভালোভাবে না ভাবি, আজকে যেটা আলোচনায় আসছে যে এটা নির্বাচনী যে ম্যানিফেস্টো, সেইখানে এটা কতটুকু গুরুত্ব দেওয়ার দরকার। আমি একেবারে শেষ লাইনে শেষ করব। আমরা কিছুটা দেখতে পেয়েছি যে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে একটি রাষ্ট্র মেরামতের যেই 31 দফা ওইখানে প্রকাশ করা হয়েছে, সেটার কিন্তু 29 নম্বরে এই বিষয়গুলি জলবায়ু পরিবর্তনের ব্যাপারটা আসছে। আমার জায়গায় যেটা বলতে চাই, যেটি আসছে এটি অত্যন্ত সাধুবাদ জানাই এই দলটিকে। পাশাপাশি এটাও বলতে চাই, এটা শেষ দিকের থেকে 3 নাম্বার না হয়ে এটা প্রথম দিকের থেকে যদি 3 নাম্বারের দিকে হয় এবং সেইটা যদি এইভাবেই যদি অত্যন্ত রাষ্ট্রের প্রয়োজনে অথবা এই যে ঝুঁকি, আমাদের যে প্রাকৃতিক ঝুঁকি, পাশাপাশি আমাদের যে ওয়াশের যে সমস্যা, আজকে আমরা আসলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের যে প্রজন্মটা গড়ে উঠবে, আমাদের যে শিশুরা গড়ে উঠবে, তাদের জন্য পরিবেশ দূষণ হচ্ছে, ডে বাই ডে দূষণ হচ্ছে, তাহলে আমরা একটা সুস্থ জাতি গঠন করতে পারবো না। সুস্থ জাতি গঠন করতে না পারলে সত্যিকার অর্থে আমাদের জলবায়ু থেকে শুরু করে কোনো কিছুই আমরা কিন্তু কাঙ্ক্ষিত মর্যাদা। সাইফুল ইসলাম মজুম ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি একটু মোহাম্মদ মাহমুদুল হাসান ভাই আপনার কাছে আসতে চাই যে প্রকৃতির যে বৈরিতা, সেটা বিভিন্ন ধরনের, সেই বৈরিতার সাথে যারা ক্ষতিগ্রস্ত হন তাদের তো মোকাবেলা করতে গিয়ে নিজের অর্থ খরচ করতে হয় এবং তার যে হিসাব এবং সেটি খরচ করা বা ব্যয়ের দিক থেকে সেটা কতটুকু ব্যয়বহুল, এই প্রসঙ্গগুলোতে কি আপনাদের নিজস্ব কোনো গবেষণা আছে বা এখানে একেবারে যে নিজস্ব বা ইন্ডিজিনিয়াস যে মেকানিজম বলতে আমরা যেটাকে মিন করি, যে এখানকার মানুষ কোন কোন উপায়গুলো অবলম্বন করে এই পরিস্থিতিগুলো মোকাবেলা করে, তার প্রেক্ষাপটে সমাধানের উপায়গুলো অন্বেষণ করা, এই ধরনের
স্টাডি কতটুকু আছে যার ফাইন্ডিংসের উপরে নির্ভর করা যায়? জি অবশ্যই অবশ্যই। প্রথম কথা হচ্ছে বাংলাদেশে যেটা জুনাদ ভাই বলছিলেন যে বাংলাদেশে তো কিন্তু আমাদের প্ল্যান পলিসির অভাব নেই। আমি যদি শুরু করতে চাই সেভাবে যে আমরা 2009 সালে দেখেছি বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান, তারপরে জেন্ডার নিয়ে আছে ক্লাইমেট চেঞ্জ জেন্ডার অ্যাকশন প্ল্যান। 2015-তে আমরা পেয়েছি ডেল্টা প্ল্যান, দ্যাট ইজ ওয়ান অফ দ্য ভেরি লিডিং ডকুমেন্ট ফর বাংলাদেশ। তারপরে আমাদের ন্যাশনাল অ্যাডাপশন প্ল্যান আছে, যেটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য কোড অফ কন্ডাক্ট। আমরা কিভাবে জলবায়ু পরিবর্তনের সাথে মোকাবেলা করব তার জন্য দুটো বড় ডকুমেন্ট বাংলাদেশকে রাখতে হয়। একটা হচ্ছে মিটিগেশন, যেটা বলছিলেন যে গ্রিনহাউস গ্যাস যেটা প্রধানতম দায়ী উষ্ণতার জন্য, সেটাকে আমরা কোন খাত থেকে কিভাবে কমাবো, এটা প্যারিস এগ্রিমেন্টে সবগুলো দেশের সাথে বাংলাদেশও সেখানে যুক্ত করেছিল, সেটাকে আমরা বলি ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন। এই ডকুমেন্ট আমাদের আছে, কোন খাত থেকে কতটুকু গ্রিনহাউস গ্যাস কমবে তার একটা মাস্টার প্ল্যান আছে। একইভাবে আমি গ্রিনহাউস গ্যাস কমাতে পারবো না, কারণ উন্নয়নের সাথে গ্রিনহাউস গ্যাস জড়িত এবং এটা একটা পলিটিক্যাল পার্সপেক্টিভ। সেই জায়গা থেকে চিন্তা করলে দেখতে হয় যে আমাকে তো যে কোনো মূল্যে অভিযোজন করতেই হবে, আমাকে খাপ খাওয়াতে হবে, ভবিষ্যতে এরকম ধাক্কা আসবে। একটা কথা একটু মাথায় রাখি, ঠিক এই নভেম্বর মাস 1970 সাল যখন আমাদের ভোলা সাইক্লোন হলো, আমাদের 10 লক্ষ লোক মারা গিয়েছে। একইভাবে 2007 সাল যখন আমাদের সিডর হলো, এই নভেম্বর মাসে মানুষের মৃত্যুর সংখ্যাটা কমেছে, কিন্তু ক্ষতির মাত্রাটা কমেনি। বঙ্গোপসাগর থেকে প্রাকৃতিকভাবে যে ঘূর্ণিঝড় আসার কথা তার চেয়ে তখন সংখ্যা বেশি আসছে, এই কারণে মনুষ্যসৃষ্ট জলবায়ু পরিবর্তন, এবং সেটার জন্য বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। আমরা সবাই একটু মাথায় রাখি, পুরো পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের জন্য যে গ্রিনহাউস গ্যাস ইমিশন হয় তার 100 ভাগের 1 ভাগের কম বাংলাদেশ সিমিট করে, যেটা 18 কোটি মানুষের দেশ। কিন্তু জলবায়ু পরিবর্তনের সকল রকম ধাক্কা খাওয়ার অভিঘাতে বাংলাদেশ 1 থেকে 10-এর মধ্যে সবসময় থাকে, যেটা আমাদের সাইফুল ভাই বলছিলেন যে নির্বাচনী ইস্তেহারে কেন এটা শেষের দিকে থাকবে, এটা আসলে 1 নম্বরে আসার মতোই জায়গা। 64 ডিস্ট্রিক্টের এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যেই ডিস্ট্রিক্টটা জলবায়ু পরিবর্তনের ঘাতে আঘাতপ্রাপ্ত নয়। হতে পারে তার র্যাঙ্কিং 1, 2, 3, 4, 5 হতে পারে। আমাদের এই প্ল্যানগুলোর সাথে সাথে আমাদের সরকারি বেসরকারি বিভিন্ন রকম গবেষণা কিন্তু দাঁড় হয়, আমরা করি, এবং একই সাথে যারা বিভিন্ন উন্নয়ন সহযোগী রয়েছে সরকারের সাথে, আমরা এনজিওস বলি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারা কিন্তু কাজ করে। খুলনা বিশ্ববিদ্যালয় দক্ষিণাঞ্চলে যদি বলি তারা অনেক কাজ করে, ঢাকা বিশ্ববিদ্যালয় সব জায়গাতে কাজ করে, রাজশাহী বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া তারা প্রতিনিয়ত কাজ করছে উত্তরবঙ্গে, শাহজালাল বিশ্ববিদ্যালয় করছে উত্তর পূর্ব অঞ্চলে। গবেষণা কিন্তু কোনো অংশে কম নেই, কিন্তু এদের এই কাজগুলোর যে কথা বললেন অধিকাংশ কাজগুলো একাডেমিক প্রয়োজনে, কিন্তু সেটি কোনো পলিসি ডেভেলপ করা, কোনো প্রোগ্রাম প্রোভাইড করার ক্ষেত্রে কিন্তু সেখান থেকে এর ফাইন্ডিংসগুলো কতটা নির্ভরযোগ্য, স্বল্প পরিসরে যে কাজগুলো হয়। একটা জায়গায় আমাদেরকে অবশ্যই নির্ভরযোগ্য জায়গাটা চিন্তা করতে হয়। এই কারণে প্রতিটি জলবায়ু সম্মেলনের আগে পৃথিবীর তাবৎ বিজ্ঞানীরা একসাথে বসে একটা ডকুমেন্ট করে, সেটা আমরা বলি আইপিসিসি রিপোর্ট। এটা আমাদেরকে বিশ্বাস করতেই হবে, এটা কোনোভাবে হোক্স না। এবং সেই রিপোর্টটা কিন্তু বলে দিয়েছে 2030 সাল নাগাদ বাংলাদেশের মতো দেশের কি অবস্থা দাঁড়াবে, পানির ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, জীবন জীবিকার ক্ষেত্রে 2050-এ কত দাঁড়াবে। যদি তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেশি তাপমাত্রা একটা বছরে যদি 20টা 30টা হয়ে যায়, তখন কোন শহরে কি অবস্থা হয়ে যাবে, এইগুলি কিন্তু প্রতিটা কিন্তু তথ্যাদি। আমি ছোট একটা উদাহরণ দিচ্ছি। আজকে আমরা যে রুমটায় বসে আছি RTVর যে স্টেশনে, আজকে যদি এরকম তাপমাত্রা যদি 40 ডিগ্রির উপর হতে থাকতো, আমরা তো এখানে বসতে পারতাম না, অনেক কষ্ট হয়ে যেত। কিন্তু এটা কিন্তু বাস্তব। গত বছর একবার দেখেন যে আমাদের স্কুলগুলো শুধুমাত্র তাপদাহের জন্য কতবার বন্ধ হয়েছে। তাহলে একটা জিনিসকে মাথায় রাখতে হবে যে এই জাতীয় গবেষণা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। কতটা আমরা নেব, কতটা আমাদের প্ল্যান পলিসিতে আছে সেটা অ্যাডপ্ট করব, এটা কিন্তু একটা রাষ্ট্রের ডিসিশন। এই জায়গাটাতে আমি আবারও বলছি, এই জায়গাটাতে আমরা একাডেমিশিয়ানস, আমরা যারা ডেভেলপমেন্ট আছি এবং পলিসি মেকার, তাদের প্রত্যেকে আসতে হবে। এখন পর্যন্ত যেটুকু তথ্য আছে সেটুকু দিয়েও যদি আমরা কাজ করতে চাই, সেটা একটা বড় জায়গা। যেটা একটু আগে সাইফুল ভাই বলছিল এবং আমরা একটু বিরতির সময় বলছিলাম, সাধারণ মানুষের অর্থ কিন্তু কখনো আমরা এখানে যুক্ত করি না। আমরা আজকে বিশ্ব জলবায়ু সম্মেলনের ফান্ডের কথা বলছি, আমরা বৈদেশিক সাহায্যের কথা বলছি, কিন্তু একটিবার সবাই একটু আমরা যে ভেবে রাখি, প্রতিটি সাইক্লোনের আগে পূর্বাভাস পাওয়ার সাথে সাথে একটি মানুষ তার জীবন জীবিকায় যে টাকাটুকু সে রেখেছিল তার ওয়েলবিং এর জন্য, সে 5-10 হাজার টাকা সে খরচ করে তার বাড়িটা ঠিক করার জন্য, যেন এটা ঘূর্ণিঝড়ে না ভাঙে। কিন্তু বাড়িটা ভেঙে যাওয়ার পরে এই ঘূর্ণিঝড়ে যে সে 5 হাজার টাকা লস করলো, এটা তো জীবনে তার একবার না, প্রতিটি বছরে সে 2 থেকে 3 বার কাজটা করছে। এই টাকার হিসেব বাংলাদেশের কোথায় আছে? বন্যার সময় যে টাকাটা আমরা তুলি মানুষের পুনর্বাসনের জন্য, সেই টাকাটার হিসাব বাংলাদেশের কোন বাজেটে আছে? আমরা বারবার বলার চেষ্টা করছি, এই মুহূর্তে আমাদেরকে ভাবতে হবে, বিদেশের দিকে তাকিয়ে থেকে সবসময় লাভ নেই। বাংলাদেশকে তার জায়গাতে যুদ্ধ করে চলতে হবে এবং সাধারণ মানুষের চেষ্টা, মডেল ডেভেলপ করা, খুব শক্তিশালী ভূমিকাটা সেই ন্যাশনাল মেকানিজম অবশ্যই করতে হবে। এবং
এটা অবশ্যই লুকানোর কিছু নেই। রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ, সরকার, এটা সবার সামগ্রিক দায়িত্ব। জি, এখানে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে মাহমুদুল হাসান ভাই, যে আমরা বাংলাদেশের পানি, জলবায়ুর যে প্রসঙ্গ কিংবা স্যানিটেশন বা স্বাস্থ্যবিধির যে প্রসঙ্গগুলো নিয়ে বিভিন্ন সময় আমরা যে তথ্য উপাত্ত, ভবিষ্যৎবাণীর যে প্রেক্ষাপটগুলো দেখি, হয় কোনো আন্তর্জাতিক সংস্থা বা কোনো বৈশ্বিকভাবে পরিচিত গবেষক, তাদের গবেষণা থেকে বা মন্তব্য থেকে সেটি উঠে আসে। কিন্তু আমার দেশের যে প্রকৃত পরিস্থিতি, সেটি আমার দেশের যারা এই বিষয়ে বিশেষজ্ঞ কাজ করছেন, গবেষণা করছেন, তাদের গবেষণা থেকে, তাদের পর্যালোচনা থেকে আমরা খুব একটা বেশি শুনি না। আমি এটাই বলছি, কেউ মানসিকভাবে হোঁচট খেতে পারেন, কিন্তু বাস্তবতা তাই। একটা আমাদের যারা আমরা এনজিও সেক্টর বা ডেভেলপমেন্ট সেক্টরে আছি, সবার যদি কাজের কথাটা বলি, দেখেন একটা জায়গা দেখা যায় যে আমাদের বাজেটের ক্ষেত্রে কিন্তু বিগত কিছু বছর ধরে কিন্তু আমরা জলবায়ু সম্পর্কিত বাজেট কিন্তু পেয়েছি। এটা কিন্তু আমাদের সামগ্রিক সবার একসাথে একটা বলবো যে কাজের ফল। আমি যদি এখন এবছরটা বলি, 2025-26 সালে আমাদের প্রস্তাবিত বাজেটে, যেটা আমাদের বাজেটে জলবায়ু সংক্রান্ত 25টা মন্ত্রণালয় এবং বিভাগে তাদের বরাদ্দ ছিল প্রায় 41,000 কোটি টাকা। যদিও এটা নিয়ে কিছু ডিবেট থাকতে পারে, গত বছরে ইট ওয়াজ অ্যারাউন্ড 42,000 কোটি টাকা ছিল। যদি ওয়াশ বাজেট বলি, সেই ক্ষেত্রে ওয়াশ বাজেট গত বছর ছিল 11,000 কোটি টাকা, এবছর ওয়াশ বাজেট আসছে 10,000 কোটি টাকা। এই ফ্যাক্টস অ্যান্ড ফ্যাক্টগুলো আমাদের গবেষক বলি বা প্ল্যানিং কমিশন বলি বা যারা আমাদের বোদ্ধারা আছেন, তারা কিন্তু বের করেছেন। আমি আবারও বলছি, এই যে 42,000 কোটি টাকা বা 41,000 কোটি টাকা যে জলবায়ু বাজেট, 25টি মন্ত্রণালয়ে তার বিভিন্ন কর্মকাণ্ডকে অ্যানালাইসিস করে অ্যাটলিস্ট একটা ফিগার দাঁড় হয়েছে বাংলাদেশে। এটা নিয়ে ডিবেট, উই ক্যান টক আনাদার পয়েন্ট। কিন্তু এটুকুকে আমরা বলছি যে এটুকুও কিন্তু বলছি যে এটা কোনোভাবেই বাংলাদেশের জন্য রাইট পজিশনে না, আমাদেরটা আরও বাড়াতে হবে। কারণ একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা যে বাজেটটুকু দেখতে পাচ্ছি, এটা অপ্রতুল। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের যে ম্যাগনিটিউড, যে ধাক্কা, এটা কোনোভাবেই এইটুকু বাজেটে সামাল দেওয়া সম্ভব না। মাহমুদুল হাসান, অসংখ্য ধন্যবাদ। জোবায়ের ভাই, আসতে চাই যে এই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যে ব্যবস্থাগুলো বা রাজনৈতিক অঙ্গীকার, সরাসরি এই শব্দটি আমি বলছি, যে রাজনৈতিক অঙ্গীকারগুলো দলগুলোর থাকা প্রয়োজন, সমন্বিতভাবে থাকা প্রয়োজন, এবং তার নির্বাচনী ইশতেহার মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করা বা সচেতন করা। কতটুকু দেখছেন? আমরা তো একটা নতুন বাংলাদেশের পথে বা দিকে আমাদের উত্তরণ অথবা যাত্রা রাজনৈতিকভাবে শুরু হবে, এবং সেক্ষেত্রে এই যে জীবনযাত্রা কেন্দ্রিক বিষয়গুলোতেও একটা গুণগত বা ইতিবাচক পরিবর্তন আসবে, সেটাই আমরা প্রত্যাশা করি। কতটুকু দেখছেন? না, ধন্যবাদ। আমার মনে হয় আমরা এই বিষয়গুলো বেসরকারি উন্নয়ন সংস্থা হিসাবে বা বিভিন্ন জায়গায় অনেকবার আলোচনা করেছি। বিগত বছরগুলোতে বারবার বলে যাচ্ছে যে বাজেট বৃদ্ধি করা হোক এবং জনগণের কথা শোনা হোক, জন অংশগ্রহণ বাড়ানো হোক, এবং মানে আমাদের যেসব বৈশ্বিক যোগাযোগগুলো বাড়ানো হোক, যাতে আমাদের অর্থায়নটা সঠিক হয়। কিন্তু এই যে একটি অগ্রাধিকার প্রশ্নে যখন আমরা যাই, এই যে জলবায়ু পরিবর্তন অথবা পানি বা স্যানিটেশন বিষয়, এটা দৈনন্দিন আমাদের জীবিকায়ন বা অন্যান্য জায়গায় যদিও আমরা প্রতিনিয়ত দেখছি, কিন্তু এই ব্যাপারে আমরা কোনো সচেতন হচ্ছি না। মূল জায়গাটা হচ্ছে কি, আসলে ওই সব কিছুর মূলেই রাজনীতিটা কাজ করে। এখন এই রাজনীতি মানে ফলোড বাই অর্থনীতি, এবং অর্থনীতি ফলোড বাই দুর্নীতি, এই তিনটাকে মিলাতে হবে। আমাদের দেশে এইটা যদি শেষ না করে, দুর্নীতি যদি, একটা উদাহরণ দেই, যেমন ধরুন আমি ওই যে আজকে আলোচনা করছিলাম, যেমন বিভিন্ন জায়গায় গরিবের জন্য কোনো ব্যবস্থাপনা নাই। এই যে যত কথাগুলো আমরা বলছি, এগুলো কিন্তু সব পয়সাওয়ালাদের জন্য, বড় লোকদের জন্য কথাবার্তা, মানে যারা ধনী। হ্যাঁ, এবং ধনীর ডেফিনেশন কিন্তু আমাদের দেশে নাই। আমরা যখন বলি যে সে এত বড় ধনী কিভাবে হলো, ডেফিনেশন নাই। গরিবের জন্য ডেফিনেশন আছে। জুনায়েদ ভাই আছেন এখানে, আপনারা রাজনীতি করেন, ধনীদের জন্য কোনো ডেফিনেশন আছে? আমরা গরিবের জন্য বিবিএসে একটা ডেফিনেশন তৈরি করেছি, এবং গরিবের জন্য কিন্তু কেউ কথা বলে না। কি কথা বলবে? কারণ ওই জায়গাটায় তাদের উপস্থাপন থাকে না, বা তাদের প্রতিনিধিত্ব করার লোক থাকে না। এখানে আজকে ইউনিয়ন পরিষদ, তাদের ভয়েসটা খুবই দুর্বল, তাদের ভয়েস কিন্তু খুবই শক্তিশালী। আমরা এটা বানিয়েছি দুর্বল। এই যে আমরা যারা কথা বলি, তাদেরকে বলি যে তোমরা চুপ থাকো, আমি কথা বলি। এই জায়গাগুলিতে অসুবিধা। অর্থাৎ এই যে প্রয়োজনটা কিন্তু ধনী গরিব সকলের, মানে পানি বা স্যানিটেশন, এখানে তো কোনো বৈষম্য থাকার কথা না। আমিও পানি খাবো, আমার পানির ব্যবহার দরকার, ওই গরিবেরও কিন্তু দরকার। জি, কিন্তু এগুলো আমরা যে যার মতো ব্যবহার করে যখন যেটা আমাদের প্রয়োজন হয় তখন সেটা আমরা করি। এই জায়গাটা ভাঙতে হবে।
আপনি যে কথাটা বলছেন এটা এই যে চেইনের কথা বললেন, হ্যাঁ। এবং সেই চেইন কি ভাঙা খুব সহজ? না, সহজ না তো, সেটাই তো বলছি যে দীর্ঘদিন ধরে আমরা এই আলোচনাগুলো করছি। যেমন আপনিও প্রশ্ন করছেন যে নীতিমালা বা অনেক ধরনের কৌশলপত্র, অনেক পরিকল্পনা তো আমরা করেছি, কিন্তু কি হচ্ছে একসাথে যে হয়নি তা না, কিন্তু তারপরও আমরা যেই পরিমাণ হওয়ার কথা বা যেই জায়গায় ওঠার কথা সেই জায়গায় আমরা যেতে পারিনি। আজকে আমরা দক্ষিণাঞ্চলে বা বরেন্দ্র অঞ্চলে যেসব খরা কথা বলছি, দক্ষিণের যেই নদী ভাঙনের কথা বলছি, গাজী ভাই যেই ওখানের উপকূলীয় অঞ্চলের কথাগুলো বললেন, জি, এগুলো তো কারো না জানা না, কিন্তু তারপরও হয়নি। এবং দেখেন অনেক বড় বড় প্রতিষ্ঠানও কিন্তু এগুলোকে ঠিক করার জন্য জড়িত। যেমন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আছে, তারপরে কি বলে এলজিইডি আছে, এরপরে আপনার ইউনিয়ন পরিষদ তো আছেই, আবার আপনার পানি সম্পদ ব্যবস্থাপনার মধ্যে সেক্ষেত্রে সাইফুল ভাই বলছিলেন যে আসলে এই প্রান্তিক পর্যায়ের যারা প্রতিনিধি বা স্থানীয় পর্যায়ের যারা প্রতিনিধি, তাদের একটা বড় অংশকে এর সাথে সম্পৃক্তই করা হয় না। হ্যাঁ, না, এর পিছনে রাজনীতি না, আমি সেটাই বলছি, সবগুলোই রাজনীতি, মানে সম্পৃক্ত করা না করাটাই রাজনীতি। যে আমি যদি তাদেরকে না সম্পৃক্ত করি তাহলে হবে কি, তারা আমার কাছে আসবে যে আমাকে সম্পৃক্ত করো। এই যেই লেনদেনের বিষয়টা থাকে, এটা কিন্তু জরুরি। আপনি যদি একটা কঠিন স্ট্যান্ড নিতে হয় তাহলে এখনই নিতে হবে। এইসব কথা আর আমরা কত বলবো? এই যে আমরা বিভিন্ন সময় শুনে আসছি যে 17 বছর ধরে আমরা যেই যাতনার মধ্যে ছিলাম, এখন এটা ভাঙতে হবে। আগামীতে আমরা স্বপ্ন দেখছি যে একটা নতুন সরকার আসবে, ভালো সরকার আমরা পাবো, এবং সেই জায়গা থেকে আমাদের এই বিষয়গুলো আসলে উঠে আসা উচিত। এই যে বাজেটের কথা যেটা উদাহরণ দিলেন, 11,000 কোটি টাকা না 10,000 কোটি টাকা যেটা বরাদ্দ, এটা কি কোনো টাকা? জনপ্রতি হিসাব করলে আপনি 50 টাকারও বেশি পাবেন না। 16 কোটি মানুষ যদি হয়, জি, হ্যাঁ, ভাগ দেন আপনার 10,000 কোটি টাকা দিয়ে, সোজা হিসাব। দর্শকরা শুনছেন, এলো সোজা হিসাবে, আমরা তো কঠিন করে বলি, অসুবিধা। 50 টাকা দিয়ে কি হবে? এই জন্য এই বিষয়গুলিকে আমাদের জোরালোভাবে বলতে হবে যে যদি আমার প্রয়োজন হয় পানির জন্য, এই পানিটা যদি আমি সঠিক পাই তাহলে আমার স্বাস্থ্য ভালো হবে। যেটা মাহফুজ ভাই বললেন যে ডিভিডেন্ড আমরা পাবো, যে আমরা যদি স্বাস্থ্য ভালো রাখতে পারি তাহলে আমার কর্মক্ষম ভালো হবে, আমি আয় করতে পারবো। জি, আমরা বেশিরভাগ পানিজনিত রোগের কারণে অসুস্থ হয়ে থাকি। বাংলাদেশের প্রায় 80% বেশি মানুষ এই রোগে অসুবিধা, যে কোনোভাবেই। হ্যাঁ, আমাকে বডি চেক করলে দেখা যায় আমার পানিবাহিত অনেক রোগ আছে, সবাইকেই পাওয়া যাবে এখন। এটা এমন অবস্থা হয়ে গেছে, মানে এই অবস্থা দাঁড়িয়েছে। এই জায়গা থেকে আমি সর্বশেষ যেটা বলি, করণীয় জায়গাতে আমরা পিছিয়ে, কারণ একজন দর্শক আছেন, সর্বশেষ একজন ভাই অপেক্ষা করছেন, টেলিফোনটা নিয়ে আপনার কাছে ফিরছি। প্রিয় কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমরা শুনছি, আপনি বলুন। প্রশ্ন করলাম। জি ভাই বলুন। আমি তো প্রশ্ন করলাম যে ঢাকা শহরের আশেপাশে যে নদী খাল বিলগুলি ছিল, হ্যাঁ, এগুলি যে পানি যেভাবে দূষিত হয়েছে, এই দূষিত পানির উপরে আমরা ঢাকা শহরের 2-2.5 কোটি লোক বসবাস করতেছি। এ ব্যাপারে আলোচকরা তারা কি ভাবেন বা কি বলতে চান, এই আমরা একটু শুনতে চাই। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, সাথেই থাকুন, আমরা এ বিষয়ে আলোচনা করবো। জি, জুবাইর ভাই যা বলছিলেন। জি, আমি শেষ করি। সেটা হলো, এই জন্য মানে বটম লাইন হচ্ছে যে এইসব বিষয়গুলিকে রাজনীতিতে আনতে হবে এবং ওইটাকে অর্থনীতির জায়গায় নিয়ে যেতে হবে। তারপরে ওই দুর্নীতি যে পার্টটা, ওইটা বাদ দিতে হবে। হ্যাঁ, এই নীতি তো 3টা, রাজনীতি, অর্থনীতি, দুর্নীতি। এটা আমরা কিন্তু আষ্টে পৃষ্ঠে জড়িত। এই দুর্নীতিটা বাদ দিতে, এটা বাদ না দিলে আসলে না, এই দুর্নীতি বাদ না দিলে, এবং এটা এই নতুন দেশ গড়ার জন্য এটা কমিটমেন্টও ছিল যে আমাদেরকে এগুলো বাদ দিতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা জুবাইর ভাই, জোনাস সাকিবে আসতে চাই যে দর্শক যে ভাই যে প্রশ্নটি করলেন যে ঢাকার আশেপাশে বা ঢাকার মধ্যে যে খালগুলো আছে সেগুলোর যে দূষণের মধ্যে দিয়ে ঢাকাবাসী আছে, এটি পরিষ্কার পরিচ্ছন্নতা কিংবা দূষণমুক্ত করার ক্ষেত্রে রাজনৈতিক যে দায় বা রাজনৈতিক দলগুলো বা সরকারের প্রসঙ্গ যদি আপনার কাছে প্রশ্ন আকারে করি, কি করা যেতে পারে? নাগরিকরা তো অস্বস্তির মধ্যে আছে। সংক্ষেপে 4টা বিষয় বলি। একটা হচ্ছে যে ধরুন, মানে আমাদের যে প্রকৃতি উপযোগী ব্যবস্থায় যেতে হবে, অভিযোজনের ব্যবস্থায় যেতে হবে, এটা দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন করতে হবে। আপনি যে বললেন যে প্রকৃতি বৈরী হয়ে যাচ্ছে, প্রকৃতি নিজের নিয়মে কতটা বৈরী হচ্ছে আর আমরা কতটা বৈরী করে তুলছি, সেটার জায়গাটা প্রথমে ঠিক করা দরকার। তো প্রকৃতির নিয়ম বোঝা এবং প্রকৃতির উপযোগী করে নিজেদের সমস্ত
সব কিছুকে আবার নতুন করে সাজানো, এটা কিন্তু পুরো এই গ্লোবের মানে ভবিষ্যতের মানে বাঁচার রাস্তা দিবে। আদারওয়াইজ যেটাকে বলে যে আমরা এরকম নানান রকম অ্যাডভার্সারি দেখতে থাকবো এবং ভবিষ্যতে আমরা কোথায় যাব, কোন ধ্বংসের দিকে যাব, সেটা আমরা নিজেরাও জানি না। কাজেই এখন অনেকে ভাবতে পারেন যে ওগুলো উন্নত দেশরা ভাববে, আমরা তো এখন ওই পর্যন্ত যাই নাই, আমাদের এখন গরিবের সমস্যা। এই জায়গাটা গরিব দেশ বলে আমরা ঠিক এখন যে বাস্তবতার মধ্যে আছি, ক্লাইমেট নিয়ে আমাদের ভাবাটা হচ্ছে একটা কি বলে যে গরিবের ঘোড়া রোগের মতো। এই ভাবনাটাই ভুল দৃষ্টিভঙ্গি এবং রীতিমতো ধ্বংসাত্মক দৃষ্টিভঙ্গিকেই সাহায্য করবে। ফলে প্রকৃতি উপযোগী আমাদের ভাবনা তৈরি করতে হবে, দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন করতে হবে। এবং সেইটা করলে ওই যে পানি উন্নয়ন বোর্ডের নামের জায়গায় পানি ব্যবস্থাপনা বোর্ড হয়তো হবে আর কি। পানি ব্যবস্থাপনা করাটাই অনেক জরুরি। এবং এটার সাথে যে স্বাস্থ্যের সম্পর্ক, আমরা যেমন ধরেন আমাদের সংবিধানের এই বিদ্যমান সংবিধানের লেখা ছিল চিকিৎসা আর কি, মানে আমরা স্বাস্থ্যের জায়গাটাকে গুরুত্ব দিতে পারিনি। ফলে আমাদের অ্যাপ্রোচটা হচ্ছে যে মানুষের শরীর খারাপ হবে, ওইটা নিয়ে আমি কীভাবে ব্যবসা করতে পারবো, কিন্তু মানুষের শরীরকে কিভাবে আসলে সক্ষম করা যাবে, ওইটা সক্ষম শরীর কি নতুন উৎপাদন ক্ষেত্র কিংবা নতুন উৎপাদন একটা জায়গা তৈরি করতে পারবে, সেইটার দিকে মনোযোগ কিংবা পলিসিটা নাই। এই দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন দরকার। সেকেন্ড থিং হচ্ছে যে আমাদের এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন হলে প্রত্যেকটা ক্ষেত্রেই, যেমন ধরেন মানে আমাদের উন্নয়নের চিন্তা, এখন উন্নয়ন চিন্তার মধ্যে একটা দিক হচ্ছে যে আমরা কোথায় কোথায় আমাদের এমিশন কমাতে পারছি, আমরা কোথায় কোথায় আমাদের দূষণ কমাতে পারছি, আমরা যে খাল বিল সব কিছু দখল করে খেয়ে ফেলছি, আমরা যে খেকো হয়ে উঠেছি, এই জায়গাটা প্রথমত বন্ধ করবে। এই দখলদারি অর্থনৈতিক ব্যবস্থা বন্ধ করতে হবে। 2 নম্বর হচ্ছে যে আবার ধরুন আমাদের মতো দেশের একটা যে উৎপাদন ক্ষেত্রটাকে মানে প্রোডাক্টিভ সেক্টরকে বাড়ানো, মানে এটাকে সমৃদ্ধ করা, কর্মসংস্থান, এগুলো তো মানুষের সমস্যা। যদি আমার নতুন নতুন উৎপাদন ক্ষেত্র না হয় তো আমাদের কর্মসংস্থান হবে না, তখন আমরা আবার আরেকটা মানবিক সমস্যার চাপের মধ্যে পড়ছি। তাহলে সেই ক্ষেত্রে এই মুহূর্তে যে নেসেসারি মিশন, মানে অর্থাৎ আবশ্যিকভাবে আপনাকে যা যা করতে হচ্ছে সেইগুলো হয়তো কতদূর পর্যন্ত আমরা করব, কিন্তু বিকল্প কি কি ভাবনা আসলে আমাদের ভাবা যায় আমাদের মতো দেশের জনসংখ্যা এবং তার উৎপাদন ক্ষেত্রের বিকাশের জন্য, সেই ক্ষেত্রে গবেষণা দরকার। পৃথিবী যে যে পথে হেঁটেছে আমরা ওই একই পথে পথে তারপরে আমরা কার্বন এমিশন কমাবো, এই পথটাই কি আসলে একমাত্র পথ কিনা, নাকি এই ধরনের মানে আমরা আমাদের মতো স্বল্পোন্নত কোট আনকোট দেশ কিভাবে নতুন ধরনের জায়গায় যেতে পারে, সেইটা এই ক্লাইমেটের কনটেক্সটে এটা নতুন করে ভাবা দরকার। তার মানে উৎপাদন ক্ষেত্র উন্নয়ন চিন্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটাকে রিভিজিট করা এই ক্লাইমেটের পার্সপেক্টিভে। ডেফিনেটলি আমাদের শিল্প কলকারখানা দরকার এবং সেইগুলোকে কিভাবে আমরা ক্লাইমেট উপযোগী করব, কিভাবে সেটা করেও এখানে এইটার বিকাশ সম্ভব, সেই দিকগুলো একটা বিবেচনার বিষয় আছে। এখন সেখানে পুরো ইন্টারনাল পলিসিকে অভ্যন্তরীণ আমরা আমরা যেমন বিশ্বে আনতেছি যে আচ্ছা 1.5% রাখতে হবে, আমাদের নেতা প্রতিনিধিরাও যে এখানে খুব জোর গলায় বলে আসছেন, কিন্তু সেটা তো একটা গ্লোবাল ধাক্কাধাক্কির জায়গা। হ্যাঁ, বড় দেশগুলো, বড় অর্থনীতিগুলো মানে কার্বন এমিশন করেই যাচ্ছে, ওরা সব দখল করে রেখেছে। এবং আবার অনেক ক্ষেত্রে কার্বন এমিশনে আমরা যদি একটু বেশি করি তখন ওটা আবার চাপ হিসেবে চাপ তৈরি করছে, সেই জায়গাটার সমস্যা ধাক্কাধাক্কি করার জায়গা আছে। কিন্তু নেসেসারি কার্বন এমিশন আবার বিকল্প পথের জায়গাটা হচ্ছে সমাধানের মানে বিষয়। কিন্তু গ্লোবাল প্রবলেমের জায়গায় আমরা যদি ওখানে যে কথা বলে আসছি, ইন্টারনাল পলিসিতে আমরা যদি আমাদের খালবিল খেকো হয়ে উঠি, আমরা যদি এমিশন নিয়ে কোনো চিন্তাই না করি, দূষণ নিয়ে কোনো চিন্তাই না করি এবং মানুষের কণ্ঠটা না শুনি, কারণ সিস্টেমিক দাবিয়ে রাখার ব্যবস্থা আছে। মানুষের কণ্ঠটাকে এমন, আমাদের সিস্টেমটা এমন যে তার কত কণ্ঠ দাবিয়ে রাখা। আপনি যদি কপোতাক্ষ নদের দিকে যান, মানে ওইটা যে খুলনা এবং ওই বাগেরহাট ওই অঞ্চলটাতে যেভাবে জলাবদ্ধতা তৈরি করে, ওই দেশে আমি গিয়েছিলাম এবং তাদের সাথে কথা বলেছি, আমরা সেই সময় বক্তৃতা দিয়েছি, লিখেছি, প্রস্তাব তুলেছি এবং আমি দেখলাম যে সাধারণ মানুষ সবচেয়ে ভালো জানে, মানে দেনো প্রবলেমগুলো কোথা থেকে হচ্ছে এবং সমাধান কি। কিন্তু আপনি সরকারকে জিজ্ঞেস করেন, অনেক কতগুলো কর্মসূচি শুনে যাবে, অনেকগুলো প্রকল্প দিবে, একটা প্রকল্প কোনো বাস্তবায়ন নাই, কিন্তু ওটা টাকা খাওয়ার একটা মেশিন। ফলে এবং এটা এত লিটারেলি, এত নগ্নভাবে যে কোনো কাজই হয় না, মানে কাগজ বের হয় আর কি, এবং এটার বাজেট বরাদ্দ হয় এবং তারপর খাওয়া হয়। তো এই জায়গাতে সাধারণ মানুষের কণ্ঠ যদি সত্যি সত্যি শোনা হতো তো ওই প্রবলেমগুলো সলভ হওয়ার জায়গাটাতে থাকতো। এখন কথা হচ্ছে যে ইন্টারনাল পলিসি চেঞ্জ করার জায়গাটা লাগবে। ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন প্ল্যান হচ্ছে, ওই আবার বললাম যে লিস্ট অফ করণীয় দেখা যাচ্ছে, প্রজেক্ট হচ্ছে, কিন্তু এখানে একদিকে যেমন ধরেন টাকা নেই,
আরো টাকা বাড়ানো দরকার, ভালো কথা। 42,000 কোটি টাকা কোথায় গেল, এটাতে যদি আপনি জবাবদিহি চান, যে জবাবদিহিটা যে নাই সেই প্রশ্নটা কিন্তু খুব জরুরি। কারণ 42,000 কোটি টাকাকে আসলে আর আপনি প্রজেক্টের পরে আর কোথাও ধরতেই পারবেন না, পানির সাথে ভেসে যাচ্ছে অথবা অন্য জায়গায় হাওয়া হয়ে যাচ্ছে, নাই হয়ে যাচ্ছে। কিন্তু সাকিব আপনি যেটা ব্ল্যাক বলছিলেন, হোলে ঢুকে যাচ্ছে। ফলে অর্থ আমাদের বিদেশ থেকে যেমন আনার প্রয়োজন আছে, মানে অর্থাৎ আমরা যে ক্ষতির শিকার হচ্ছি তার তো ক্ষতি আমাদের পূরণ করতে দিতে বাধ্য করতে হবে, সেটা একটা জায়গা। আমাদের দেশের সমস্যা মোকাবেলার জন্য আমাদেরকে বাজেট বরাদ্দ করতে হবে। কিন্তু সবচেয়ে বড় দরকার যে দুর্নীতির এবং এই যে সবকিছু ভেসে যাওয়া অথবা ব্ল্যাক হোলে ঢুকে পড়ার যে ব্যবস্থাটা, সেইটা পরিবর্তন করতে হলে একটা রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে হবে। সেইটার জন্য জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়েছে আমাদের তরুণরা, এবং এই রক্তের উপর দাঁড়িয়ে যে অন্তত পক্ষে রাজনৈতিক দিক থেকে, সাংবিধানিক ক্ষমতা কাঠামোর দিক থেকে একটা যে ব্যালেন্স অফ পাওয়ার কিংবা জবাবদিহির জায়গা তৈরি হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এটাকে অ্যাডভান্স করতে পারলে আমাদের বিশ্বাস যে একটা ক্ষেত্র তৈরি হবে যেখানে এই সব প্রশ্নগুলো নিয়ে পাবলিক ডিসকোর্স, জনতার কণ্ঠস্বরটা আমরা শুনতে পাবো, দর্শক গঠন সম্ভব হবে। রাইট, দর্শক ভাই যেটা বলছিলেন যে আসলে খাল বিল খেকোরা 5ই আগস্টের পরে তো আসলে খাল বিল ছেড়ে যায়নি, বরং আরো শক্ত করে দখল করেছে, এই অভিযোগও আছে। এখন দেখুন, অভ্যুত্থানের উপর দাঁড়ানো যে অন্তর্বর্তী সরকার হয়েছে সেটা তো একটা সরকার, কিছু ব্যক্তির সমষ্টি, কিন্তু সরকার তো একটা ব্যবস্থা। জি, তারা এই ব্যবস্থাকে ভেদ করে এর মধ্যে যে পরিবর্তন তেমন কিছুই আনতে পেরেছেন। আমি জানি না তারা কি বলবেন, খুব বেশি পরিবর্তন এসছে বলে অন্তত এই অভিজ্ঞতাটা আমাদের হচ্ছে না। জি, তার ফলে মানে যেটা হচ্ছে যে সিস্টেম যেটা ছিল সেটা অপারেট করছে পুরনো কায়দায়, উপরে কিছু উপদেষ্টারা বসে আছেন এবং সেইখানে আমরা তাদেরকে এই সিস্টেম ভেদ করে কোনো পরিবর্তনের জায়গায় খুব বড় রকম পদক্ষেপে আমরা সাফল্য কতটা হয়েছে আমরা জানতে চাই। আর 2 নম্বর হচ্ছে হ্যাঁ, ওই বিচার সংস্কার নির্বাচনের যে পথরেখা, ওইটা একটা আমরা এগোচ্ছি। ফলে অন্তর্বর্তী কালটা মানুষের এক্সপেকটেশন ফুলফিল করতে পারে নাই, কিন্তু যে এখানে এমন কতগুলো ক্ষেত্রে বড় আকারে অনুসরণীয় কিংবা দৃষ্টান্তমূলক পরিবর্তন ঘটবে যে হ্যাঁ, উইল থাকলে অনেক কিছু পরিবর্তন করা যায়। সেই যে জনগণের শক্তির উপর দাঁড়িয়ে এনফোর্সমেন্ট, এই ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা জানতে চাই আসলে মানে এই সরকার কি করেছে। জি, জনাব সাকিব, অসংখ্য ধন্যবাদ। ডক্টর মাহফুজ কবির, আসতে চাই বাজেট বাড়াতে হবে, সেই বারবার ওই প্রশ্নে আমরা ঘুরে ফিরে আসছি, আপনার কাছ থেকে আরো বিস্তারিত শুনতে চাই, বিশেষ করে সেই বরাদ্দর জায়গাটা এবং কিভাবে সেই বরাদ্দের পরিকল্পনা করলে দুর্নীতি হবে না। বারবার দুর্নীতির প্রসঙ্গগুলো চলে আসলে জুবাইর ভাই বলছিলেন, দুর্নীতি মুক্ত করে কিভাবে এই বাজেটকে প্রয়োগ করা যায় বা বাস্তবায়ন করা যায়। হ্যাঁ, বাজেটের দুটো বিষয় আছে, একটা হচ্ছে অ্যালোকেশন মানে যে বরাদ্দ, আর একটা হচ্ছে বাস্তবায়ন বা ইমপ্লিমেন্টেশন। তো আমাদের দেশে যেটা আমরা দেখেছি যে 2015-16 সাল থেকে আর কি 2023-24 এই সময়টাতে ঠিক করোনার আগ পর্যন্ত যতটুকু আমরা বরাদ্দ দিয়েছি তার অর্ধেকের মতো হচ্ছে বাস্তবায়ন হয়েছে, এবং বাস্তবায়ন হলে মানুষের কাছে উপকার কতটুকু গেছে তো সেটা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু তারপরে কাগজে কলমে এটা বাস্তবায়িত হয়েছে। এরপরে আমরা দেখলাম যে হঠাৎ করে এই বাস্তবায়নের পরিমাণটা বেড়ে গেল, এখন কিন্তু প্রায় 90% এইরকম আর কি যে বাস্তবায়ন হচ্ছে। তার মানে হলো 10,000 কোটি টাকা যদি হয় বরাদ্দ, তাহলে সেক্ষেত্রে 9,000 কোটি টাকার মতো এটা বাস্তবায়িত হচ্ছে কাগজে কলমে। কিন্তু আমরা যদি ফিল্ড লেভেলে ইমপ্লিমেন্টেশনটা দেখি এবং তার আউটকামটা দেখি, এখানে কিন্তু প্রোগ্রেসটা হচ্ছে খুবই স্লো, এবং বিশেষ করে যে পানির যেটা, সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 7 কোটির মতো মানুষ নিরাপদ পানি থেকে বঞ্চিত, আর 10 কোটির মতো মানুষ হচ্ছে নিরাপদ স্যানিটেশন থেকে বঞ্চিত, এবং সেখানে কিন্তু খুব বেশি ভালো প্রোগ্রেস। সংখ্যাটা 10 কোটি, প্রায় 10 কোটি, প্রায় 10 কোটি, প্রায় 10 কোটি। আমি আপনার কাছে ফিরছি, একজন দর্শক অপেক্ষা করছেন, প্রশ্নটি নিয়ে আমি ফিরছি। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি সজীব বলছি গাইবান্ধা সাগাটা থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ভাই বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের সাগাটা থানায় এখানে ব্রহ্মপুত্র, যমুনা এবং যে তিস্তা নদী, এই নদীতে প্রায় মিলিতস্থল। তো এখানে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের এই নদীর পাশে যে বাঁধটা আছে, সে বাঁধটাতে কমপক্ষে 10টার মতো সুইচ গেট আছে। তো এই সুইচ গেট গুলো আসলে 20 বছর যাবৎ বন্ধ। আসলে পানি তো নদীর পানি যদি কোথাও প্রবেশ করে সেখানে উপকারিতার তো শেষ নাই। তো এগুলো আসলে বন্ধ কেন? সব কর্তৃপক্ষই তো জানে যে পানি আসলে জীবন জীবিকা, তাপমাত্রা, সব জমি উর্বরতা বাড়বে, সবকিছুর জন্য ভালো। আসলে সবাই জানার পরেও এই সুইচগুলো আসলে বন্ধ কেন? জি,
কেন বন্ধ সেটি আমরা সম্মানিত আলোচকদের কাছে আমরা বোঝার চেষ্টা করব, কি সমাধান তারা রাখেন সেটিও আমরা নিশ্চয়ই আপনি আমাদের সাথে থাকলে সেটিও আপনি জানতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। জি, হ্যাঁ, এখানে আমি একটা হিসাব করে প্রোগ্রেস দেখেছি আর কি, যেমন দেখলাম যে 2161 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের, যে পুরোপুরি সবার জন্য যে এই নিরাপদ পানির ব্যবস্থা সেটা করতে, আর 2061 সাল পর্যন্ত লাগবে হলো যে এই সবার জন্য যে নিরাপদ স্যানিটেশন সেটা ব্যবস্থা করতে, এখন যে প্রোগ্রেসটা আছে সেটা করতে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে একটা SDG টার্গেট রয়েছে, তো সেটা যদি বাস্তবায়ন করতে যাই তাহলে সেক্ষেত্রে কি লাগবে? 2030 সালে আমি হিসাব করে দেখেছি যে শুধুমাত্র গ্রামীণ মানুষের জন্য যদি আমরা এই যে নিরাপদ পানি সেটার ব্যবস্থা করতে যাই তাহলে $14 বিলিয়ন বেশি অর্থ দরকার হবে। এখন টাকাটা আসবে কোত্থেকে? টাকাটা কিন্তু এখন যেটা দেখছি যে এই যত টাকা আসলে বরাদ্দ করা হচ্ছে এই যে নিরাপদ পানি এবং নিরাপদ যে স্যানিটেশন সেটার জন্য, তো সেটার প্রায় অর্ধেকটাই দিচ্ছে কিন্তু বিভিন্ন রকমের যে উন্নয়ন সহযোগী সংস্থা, আগে তাদের নাম ছিল দাতা সংস্থা, তো তাদের মধ্যে বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, সেখানে জাইকা রয়েছে, চায়না এক্সিম ব্যাংক আছে, এখানে AFD মানে ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট ব্যাংক আছে, এবং মানে অনেক কিন্তু প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি তারা ইনভলভ হচ্ছে। তার মানে হলো যে তারা তাদের যে অর্থ, সেই অর্থ বাংলাদেশের মতো দেশ যারা হচ্ছে এই যে জলবায়ু পরিবর্তনের কারণে যে অভিঘাত মোকাবেলা করছে, যারা যুদ্ধ করছে, তো তাদের এই বেসিক যে পানি এবং স্যানিটেশন সেগুলোর বাস্তবায়ন করতে গিয়ে খরচ হচ্ছে। এবং একটু প্রকল্প খেয়াল করলে দেখা যাবে কি যে বছরের পর বছর প্রকল্প চলছে, এবং এই যে অর্থটি যেটা আসছে অনেক এই উন্নয়ন সহযোগী সংস্থা আছে, তো তাদের কাছে কিন্তু আমরা ঋণ করছি, তারা কিন্তু অনুদান দিচ্ছে না আমাদেরকে, যার ফলে দিনের পর দিন বছরের পর বছর প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এবং আমরা ঋণের জালে জড়িয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের ঋণের পরিমাণ বাড়ছে প্রায় $105 বিলিয়ন মতো আর কি, এই মানে বেসরকারি সরকারি দুটো ঋণ মিলিয়ে প্রায় $75 বিলিয়ন মতো হচ্ছে আমাদের এই যে সরকারি ঋণ। তো সেখানে কিন্তু ঋণেরটা বাড়ছে, মানে একদিকে মানুষের জন্য আমরা নিরাপদ পানি, নিরাপদ স্যানিটেশনের ব্যবস্থা করতে পারছি না, হিমশিম খাচ্ছি, অন্যদিকে মানে এবং এটা আরো বেশি বাড়ছে কিন্তু মূলত এই যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে। অন্যদিকে এটার একই কারণে যারা আসলে এই যে এই সমস্ত সমস্যা তৈরি করছেন জলবায়ু পরিবর্তনের, তো তারাই আবার আমাদেরকে ঋণের জালে আবদ্ধ করছেন এই পানি এবং স্যানিটেশনের জন্য। তো এই জায়গাটাতে আমাদের মনে হয় কি যে একটা বড় রকমের পরিবর্তন দরকার, এবং সেক্ষেত্রে এই পুরো সেক্টরের জন্য এমন একটা পরিকল্পনা করতে হবে যাতে করে সেটা আসলে হোমগ্রোন হয় এবং সত্যি সত্যি আমরা যেন এই মানুষের জন্য আসলে এই যে নিরাপদ পানি এবং স্যানিটেশনের ব্যবস্থা করতে পারি। এই জায়গাতে একটা প্রশ্ন, যে আপনার যে প্রতিষ্ঠানে আপনি কাজ করছেন BIISS, আমরা তো রাজনৈতিক দলগুলো আসলে বিভিন্ন সময় এই বিষয়গুলোতে উপলব্ধি করা প্রকৃত ব্যবস্থাপনা বা পরিকল্পনা কি হতে পারে সেগুলো তারা প্রত্যাশা করে আপনাদের যে প্রতিষ্ঠান আছেন এই ধরনের প্রতিষ্ঠান থেকে। সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান কিভাবে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করতে পারে? না, আমরা সরাসরি যে রাজনৈতিক দল তাদেরকে যে পরামর্শ দিই বিষয়টা না, আমরা সবার জন্যই পরামর্শ দিচ্ছি। নীতি নির্ধারক, রাজনীতিবিদ হতে পারেন, তারা হতে পারেন বিশেষজ্ঞ, সবার জন্য আমরা দিচ্ছি। আমরা দুটো জায়গাতে কাজ করি, একটা হচ্ছে হাইড্রো ডিপ্লোমেসি, সেটা আমাদের একটা কোর এরিয়া, এবং আর একটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন, মিটিগেশন, রেজিলিয়েন্স, সেগুলোতে কাজ করি। এবং ওয়াটার সিকিউরিটিটা আমাদের জন্য একটা বড় আসলে কাজের জায়গা। তো প্রত্যেকটা জায়গা থেকে আমরা আসলে দেখতে পাই যে এখানে আসলে গভর্নেন্সটা খুব ইম্পর্টেন্ট, এবং একই সঙ্গে কিন্তু এই যে বাউন্ডারি ওয়াটার, তো সেখানে এই যে 2026 সালে যে গঙ্গা পানি চুক্তি সেটা কিন্তু এক্সপায়ার হতে যাচ্ছে, তো এটা যাতে সঙ্গে সঙ্গে আবার এটা নবায়ন করা যায়, তো সেটার জন্য আমরা আসলে পরামর্শ দিয়ে থাকি। আর এর পাশাপাশি যে ওয়াটার কোয়ালিটি সেটা কীভাবে বাড়ানো যায়, এবং এই যে এবং স্যানিটেশন, তো এই জায়গাতে আমরা আরও কীভাবে প্রোগ্রেস করতে পারি, তো সেটার জন্য আমরা আসলে সবসময় পরামর্শ দিচ্ছি। তো মূল কথা হচ্ছে কি যে এখানে আসলে এই যে অর্থ যতটুকু খরচ করা হচ্ছে, তো সেইটার যে ভ্যালু ফর মানি, তো সেটা এস্টাবলিশ করাটা খুব ইম্পর্টেন্ট। মানে এমন নয় যে আমরা বছরের পর বছর আসলে অর্থ আসলে বাড়াইতেই যাব এবং একই সঙ্গে যে সেখানে আসলে যে ঋণের জালে জর্জরিত হতে থাকবো। আমাদের এখন একটা খুবই পরিষ্কার একটা রোড ম্যাপ দরকার, যেখানে আমরা SDGকে সামনে রেখে আমরা যাতে করে এইটাকে অ্যাচিভ করতে পারি, এবং এই যারা একদম দরিদ্র মানুষ, যারা আসলেই এই যে যাদের বেশি প্রয়োজন আসলে এই যে পানির এবং স্যানিটেশন, তো তাদের জন্য আমরা কি ব্যবস্থা গ্রহণ করতে পারি সেটি খুব চিন্তা করছেন বা সেটি ভাবছেন। আমরা একটু সাইফুল ইসলাম মজ্জেম ভাই আসতে চাই যে এই প্রসঙ্গে যদি আপনারাই বলে থাকেন, আপনারা বলছেন যে এক ধরনের সোশ্যাল মুভমেন্ট আরও বেশি বাড়ানো প্রয়োজন, সামাজিক আন্দোলনগুলো বাড়ানো প্রয়োজন, মানুষকে সচেতন করা, এক্ষেত্রে যে বাজেট বরাদ্দ হয় সেটি যাতে যথাযথভাবে খরচ হয়, এবং এক্ষেত্রে বাজেট যে বরাদ্দ হয় তার ন্যায্য যে জবাবটা বুঝে নেওয়া। এই কি ধরনের সামাজিকভাবে মানুষকে আপনারা একত্রিত করতে পারেন, প্রস্তুত করতে পারেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করেছেন আমি সেই ব্যাপারে বলবো, পাশাপাশি আমি একটু অনুরোধও রাখবো, যেহেতু আজকে বিভিন্ন সেক্টর থেকে এখানে আমরা একত্রিত হয়েছি, অডিয়েন্স দেখছে। আপনার যে বিষয়টি সেটি হলো যে জনগণকে অংশগ্রহণ করানোর জন্য অবশ্যই চলে যেতে হবে একেবারে প্রান্তিক পর্যায়ে। আর প্রান্তিক পর্যায়ের যে প্রতিষ্ঠান
যেখানে আমি প্রতিনিধিত্ব করছি, এরকম 4,500 ইউনিয়ন পরিষদের সেই 42,000 ওয়ার্ডে আমরা নারী পুরুষ মিলেই কিন্তু 55,000 সদস্য কাজ করছি। এখানে যে বিষয়টি এর আগেও আমি বলে গেছিলাম, সেই জায়গায় জবাবদিহিতা অথবা এখানে কার্যক্রম আগে নিশ্চিত করা অথবা কার্যক্রমের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে বিষয়গুলি, এখানে বাজেট নিয়েও কথা হয়েছে। সম্মানিত ভাই যেটি বলেছেন যে এগুলি বিভিন্ন উন্নয়ন সহযোগী, তাদের অর্থায়ন আছে, ঋণ আছে। সেই সাথে আমাদের দেশীয় বাজেটে যদি আসি, যেটি আমরা ইতিমধ্যে আলোচনায় পেলাম, যে 42,000 কোটি টাকা এই জলবায়ু এবং পানি স্যানিটেশনে যখন বরাদ্দ যায়, সেখান থেকে গত বছরে ছিল 11,000, এবার এটা 10,000, মানে কমলো। মূল বিষয়টা হলো যে এখানে উন্নয়ন সহযোগীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। এখানে যারা আছে বিভিন্ন বেসরকারি সংস্থা, তাদেরকে যারা মাঠ পর্যায়ে কাজ করার জন্য যোগ্যতার ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে যারা পরীক্ষিত, তাদেরকে আরও বেশি সংশ্লিষ্ট করতে হবে। ইউনিয়ন পরিষদ যেহেতু একেবারে রাষ্ট্রের প্রান্তিক পর্যায়ের সকল রকমের সরকারি সেবা পৌঁছে দেওয়ার এবং কাজ করার একটি প্রতিষ্ঠান। আপনি জেনে খুশি হবেন যে 60টি মন্ত্রণালয়ের 39টি কাজ আমাদের ইউনিয়ন পরিষদ থেকে বাস্তবায়িত হওয়ার কথা। তাহলে এই জায়গায় আসতে গেলে যেটি জনগণকে আমি তখনই অংশগ্রহণ করাতে পারবো যখন আমি জনগণের কাছে যাওয়ার জন্য পথ খোলা রাখবে। আপনাকে একটু অবগত করতে চাই যে আমাদের যে ইউনিয়ন পরিষদ আইন 2009, এই জায়গায় একটি প্রস্তাবনা আমাদের ছিল তখনকার কমিশনে, যে আমাদের সংবিধানে যে বলা আছে রাষ্ট্র পরিচালনায় জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করবে। এখন কার্যকর অংশগ্রহণ নিশ্চিতটা কিভাবে হবে? জাতীয় সংসদ নির্বাচনের আগে এমপিদের পিছনে আমরা মিছিল করলাম, প্রার্থীদের পিছনে মিছিল করলাম, স্কুল কলেজের মাঠ ভরে আমরা সভা সমাবেশ করলাম। এভাবেই কি 5 বছরের জন্য রাষ্ট্র পরিচালনায় কার্যকর অংশগ্রহণ জনগণের? সেই কারণে আমরা একটা প্রস্তাব ছিল যে স্থানীয় পর্যায়ে স্থানীয় প্রতিনিধির মাধ্যমে 6 মাস অন্তর একটি ওয়ার্ড সভা হবে। সেই ওয়ার্ড সভা থেকে স্থানীয় সমস্যা তুলে ধরা হবে। ওয়ার্ড সভার মাধ্যমে জনগণকে রাষ্ট্রের প্রয়োজনীয় বিষয়গুলিকে তাদেরকে জানানো হবে, তাদেরকে কাউন্সিলিং করা হবে, অবহিত করা হবে। দুর্ভাগ্যের বিষয় হলো যে আজকে বাজেট নিয়ে অনেক আলোচনা করতেছি, বাজেটের জায়গায় কিভাবে দুর্নীতি হচ্ছে সেটাও আলোচনা করতেছি, কিন্তু সারা বাংলাদেশে এই 42,000 ওয়ার্ডের মধ্যে যখন এই ওয়ার্ড সভাটা যখন সরকার নির্ধারিত করে দিল, ওয়ার্ড সভার জন্য 1 টাকাও বরাদ্দ দিল না। তার মানে আপনি বাড়ি থেকে আসবেন, এখানে মানে পানি যদি ওই জায়গায়, আজকে পানি নিয়ে আলোচনা হচ্ছে, পানির ব্যবস্থা যদি না থাকে পানিটাও বাসা থেকে নিয়ে আসবেন। তো যেখানে একটা বাজেটই দেওয়া হয় নাই, সেইটা তখন কিভাবে কার্যকর হবে? আমি ইউনিয়ন পরিষদের প্রতিনিধি হিসেবে বলছি। পরবর্তীতে আমরা এখন যেটা জানছি যে বর্তমান যে একটি বাজেট নির্ধারণের আগে প্রান্তিক পর্যায়ে যে ডিসকোর্স বা ডায়ালগগুলো করা প্রয়োজন, আলাপগুলো বা সংলাপগুলো, সেগুলো কি হয় না? না, কিভাবে হবে? এখানে যখন একটা বাজেট থাকবে না, আমি আমার যেখানে নির্বাচিত, আমার 3,500 জনগণ, আমি যদি তাদেরকে অন্তত 50% মানুষকে যদি 6 মাসে আমি একসাথে করতে চাই, পরবর্তী 6 মাসে যখন আমি আরও কিছু মানুষকে এখানে যুক্ত করব, আমি ধরে নিতে পারি আগামী 5 বছরে, মানে আমার নির্বাচিত সময়ের 5 বছরে 10টি ওয়ার্ড সভার মাধ্যমে সরকারের সকল রকমের তথ্য উপাত্ত এবং সচেতনতা আমি ওইখানে পৌঁছে দিব। জি, আপনি একটু বলুন তো যে এই 3,000 মানুষকে যদি আমি 5টা বছর আমি যদি 10 বার তাদেরকে ডাকি, এখানে কি রাষ্ট্রের এমন কোনো সক্ষমতা ছিল না যে তাদেরকে অন্তত বিস্কিট চা আপ্যায়ন করার মতো একটি বাজেট? সেটি দেওয়া হয় নাই। আরেকটি বিষয় হলো যেটি জুবায়ের ভাই বলে গেছে যে গরিবের কথা কেউ ভাবে না। জি, অত্যন্ত কষ্টের সহিত বলতে হয়, আমরা কিন্তু আবার গরিব শ্রেণীরই সবচেয়ে বেশি কাছের প্রতিনিধি, কারণ বড় লোকেদের ইউনিয়ন পরিষদ খুব একটা লাগে না। আবার আমাদের কথা বাব্যত পরের কথা, আমরা যদি কাছে যাই তাহলে আমাদের কথা শুনে না। এখন আসেন, এই 18 কোটি মানুষের 12.5 কোটি যে ভোটার আছে, তাদের কিন্তু প্রত্যক্ষ ভোটে আমরা নির্বাচিত। আজকে আমি যেটি আজকের এই আলোচনার মাধ্যমে বলতে চাই, সকল মহলের কাছে আমি জনগণের পক্ষ থেকে এবং ইউনিয়ন পরিষদের সদস্যদের পক্ষ থেকে এই সংগঠনের মাধ্যমে আমি যেটি বলতে চাই, আমাদেরকে কাজে লাগাতে হবে। মাঠ পর্যায়ে সক্ষম যেই বেসরকারি সংস্থাগুলি আছে যারা গবেষণা ভিত্তিক কাজ করে, তাদেরকে নিয়ে আসতে হবে। আজকে পানি স্যানিটেশনের যে আলোচনা হচ্ছে, আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি পানির অপর নাম জীবন। আজকে সেই পানি পানের মাধ্যমে আমার জীবন নাশ হচ্ছে। পানির ব্যবস্থাপনার কারণে আমি সুপেয় পানি পাচ্ছি না, নিরাপদ পানি পাচ্ছি না। আবার স্যানিটেশনের যে বিষয়টা আছে, এখানে যদি আসি, আজকে কিন্তু আমরা 20 বছর আগের চিত্রের সাথে একটা পরিবর্তন পাই, যেটি আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে এবং আমাদের মাধ্যমে বিলি বিতরণ হয়েছে। সেটি হলো যে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন। সেই জায়গায় কি এমন কোনো প্রমাণ আছে যে এই ল্যাট্রিন বিতরণের জায়গায় ইউনিয়ন পরিষদের মেম্বারের বাড়িতে 3টা ল্যাট্রিন? তাহলে এটি কিন্তু নিশ্চিত হয়েছে। আজকে কিন্তু খোলা জায়গায় আর এই মল মূত্র ত্যাগের ওই বিষয়টা কিন্তু আমাদের আর নাই। কিন্তু সাইফুল ভাই, যে দর্শক ভাই ফোন করছিলেন যে গাইবান্ধা থেকে, সেখানকার নদীর যে বাস্তবতা চিত্র, বাঁধ নির্মাণের প্রসঙ্গগুলো তিনি বলছিলেন,
এটি নিয়ে আসলে সেই এই যে অসুবিধাগুলো বা দাবিগুলো এবং সেক্ষেত্রে যে ন্যায্যতার প্রসঙ্গগুলো স্থানীয় পর্যায়ে তো প্রশাসন আছে, তাদেরকে অবগত করা, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, এই জায়গাতে খামতিটা কোথায়? এখানে যে বিষয়টা হলো, আপনি প্রশাসনের জায়গায় আসছেন, আসলে প্রশাসনের হেরা তো বদলি সিস্টেমে আছে, আর আমরা কিন্তু বদলি সিস্টেমে নাই, আমরা জবাবদিহিতার সিস্টেমে আছি। আমি আমার গ্রামকে কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসি, আমি আমার গ্রামকে সবচেয়ে বেশি ভালোবাসি, তারপরে আমি আমার দেশটাকে ভালোবাসি। অতএব এই ভালোবাসার জায়গায় যদি আসতে চাই, তাহলে আমি যেটা মনে করি, এই স্থানীয় প্রতিষ্ঠানকে আরো বেশি কার্যকর করতে হবে। ওইখানে বাজেট, একেবারে সুপরিকল্পিত বাজেট ওইখানে নিয়ে আসতে হবে। এখানে যারা সব সমন্বয়কারী যারা, তাদেরকে নিয়ে একটি সমন্বিত কার্যক্রম পরিচালনা করতে হবে। সর্বোপরি আমি ইউনিয়ন পরিষদের একজন নির্বাচিত সদস্য হিসেবে বলতে পারি, আমার এলাকায় সক্ষম কিছু ব্যক্তিরা আছে যারা তার গ্রাম হিসাবে সেইটাকেও ভালোবাসে। আমরা কিন্তু স্বপ্রণোদিত অথবা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাষ্ট্রের অনেক কাজ করতে পারি। আজকে পরিবেশের যে পরিবর্তনটা হয়েছে, ভাই যেটি বলেছেন যে পরিবেশ কি এমনিতেই পরিবর্তন হয়েছে, নাকি আমরা পরিবর্তনের জায়গায় আমরা সুযোগ তৈরি করে দিয়েছি, অথবা সেই পরিবর্তন আমরা নিজেরা ডেকে আনছি। সেই জায়গায় যেটি করতে পারি, আজকে আমি যেটি বলি, 55,000 ইপি সদস্য, 57,000 বর্গ কিলোমিটার বাংলাদেশে আমরা কাজ করছি। আমাদের পক্ষে 100 বৃক্ষরোপণ করা কিন্তু সম্ভব। আজকে বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই স্লোগানের পিছনে বিজ্ঞাপনী খরচ কত, সেই খরচটাই দেওয়া হোক। আজকে এই ভাইরা আছে, আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে কাজ করি সারা বাংলাদেশে। আমার মনে হয় আগামী 5 বছরে আর বৃক্ষরোপণ নিয়ে বোধহয় কথা এই জায়গায় আসতে হবে, ভাবনার জায়গায় থাকতে হবে, এবং সেই ভাবনাটাকে বাস্তবায়নের জায়গায়ও চিন্তায় রাখতে হবে। আলোচনায় থাকলেই হবে না, তাহলে শুধু আলোচনা করলে হবে না, সেটা বাস্তবায়ন করতে হবে। সেটি যথার্থই বলেছেন। দুর্নীতি কমানোর উপায় যে আসলে গাজী আনোয়ার ভাই, এটি নিয়ে গণমাধ্যম কি ভূমিকা রাখতে পারে? বারবার সেই, আপনি যেহেতু গণমাধ্যমের মানুষ, এই প্রশ্নটি বারবার করতে হচ্ছে যে দুর্নীতি আসলে বরাদ্দকৃত অর্থ খেয়ে ফেলছে। যারা এই জলবায়ুর অভিঘাতে জর্জরিত, তারা তার ন্যায্যতা বা অধিকারের প্রশ্নে যা পাচ্ছে সেটা দিয়ে সে ঘুরে দাঁড়াতে পারছে না। দুর্নীতি বন্ধের উপায় কি, কিভাবে কমানো যায়? আসলে একটা কঠিন প্রশ্ন। দুর্নীতি কিভাবে কমাবেন? দুর্নীতি কমানোর বিষয়টা জাস্ট তার সরকারের একটা প্রজেক্ট আছে, শুদ্ধতার জাতীয় শুদ্ধাচার কৌশল, একটা প্রজেক্ট আছে, জানো মনে হয়, পুরস্কারও আছে, একটা পুরস্কারও আছে। সচিবালয়ে গেলে দেখি লেখা থাকে ওয়ালে ওয়ালে যে পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। যেখানে লেখা আছে ওখানে কিন্তু পানি পিক পিক ফেলানো সচিবালয়ের মধ্যে। আপনি কোন জায়গায়, আমার জাতীয় শুদ্ধাচার কৌশল কোথায় করবেন? আপনি মোরালিটি ডেভেলপ যদি না হয়, তার আগে যেটা দরকার, যে ওই যে দেখেন জার্মানরা, ইরানের, তারপর যে ব্লুবিলার দাবি করে না, নাকুচো জাতি মনে করে। আমরা আসলে কোনো সময় শাসকের যে এই যেটা বলে কোয়ালিটি, সেটা আমাদের নাই, আমরা শোষিত হয়ে আসতেছি। স্টিল নাও আপনি যদি এখানে ব্যারিস্টারি পড়তে পারেন, তাহলে মনে করেন যে আমি মনে হয় জাতি উঠে গেছি। এখন আপনি এইটা তো আমি আপনাকে কীভাবে বলবো, দুর্নীতি কেন? দুর্নীতি কমানো যায় সিস্টেমেটিক ওয়েতে। আপনি এমন সিস্টেম আপনি ডেভেলপ করেন সব জায়গায় যেখানে আপনার দুর্নীতি কমবে। আমি এখানে আপনাকে একটা জাস্ট একটু উদাহরণ দিয়ে বলি। জি বলুন। আপনি দেখেন, আপনার ব্যাংকের যে যারা ঋণ খেলাপি, তারা কিন্তু নমিনেশন পায় না, কিন্তু রাজনৈতিক দলের তারা কি কখনো বলছে যে যাদের নামে দখল দূষণে কোনো রিপোর্ট প্রকাশিত হয়েছে গণমাধ্যমে কোনো জায়গায়, তাদেরকে আমরা নমিনেশন দেব না? কারণ আপনার তো দুর্নীতিগুলো তো একা শুধু আমলারা করে এরকম না, ইউপি সদস্যও করে, সেও তো কম স্কেলে করবে, আবার যে আমলা সে বড় স্কেলে করবে, তাই না? এক এক স্কেলে এক এক ধরনের দুর্নীতি হয়। এখন একজন আপনার যে সচিব, সে যখন 100 কোটি টাকা প্রজেক্টে খায়, সে কি তার এলাকায় ডুপ্লেস করতে পারে? সম্ভব না, কারণ সে ট্যাক্স পেয়ার শো করতে পারে না। সে অবশ্যই সে ওই যে বেগমপাড়া চলে যায়, নানা জায়গায় চলে যায়। কারণ আপনি যদি এই যে সে যে ড্রেন করে, যা যে ক্যাপিটাল ফ্লো করে, আপনি যদি দেখেন ব্রিটিশ আমলে যখন আপনার এখানে যতগুলো প্রশাসক ছিল, তারা কি দুর্নীতি করে নাই? তাদেরকে সাজা হয়নি? বাংলাদেশে কোন জায়গায় কোন এমপির, কোন আপনার মন্ত্রীর, অথবা আপনার ধরেন কোন সচিবের দুর্নীতির কারণে তার ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছে? আপনি একটা জায়গায় অ্যাড্রেস করেন না। সাইফুল ভাই যেটি বলছিল যে আসলে স্থানীয় প্রশাসন তো আছে, তারা যে জলবায়ুর অভিঘাতে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে জরিপ করে সেটি সরকারকে জানানো কিংবা আরো ঊর্ধ্বতন পর্যায়কে জানানো, এই জায়গাতেও কিন্তু প্রত্যাশিত ভূমিকা দেখছেন না। সাইফুল ভাই সেটি বলছিলেন। আপনি মনে করেন যে আমি যদি দেখেন আপনার এলাকায় যখন আপনার যদি একটা ওয়ার্ডের মধ্যে যার যে এরিনা ওয়ার্ড আছে, ওয়ার্ডের মধ্যে যদি দেখা যায় একটা রাস্তা যায় আপনার সহজের, যে ইউপি মেম্বার আছে ওখানে, সে তার সিগনেচার লাগে টাকা উঠাইতে গেলে, সে ওখানে সে একটা ভাগ নেয় না?
আপনি কি বলতে পারবেন যে আমার আমি আপনার এই কথা যেটি বলতে চাই যে আজকে যে আমার গ্রামে যে রাস্তাটা হয় এই রাস্তার টেন্ডার হয় এবং যাদের কন্ট্রাক্টরের লাইসেন্স আছে তারাই করে, ওই জায়গায় আমাদের এখন আর কোনো বরাদ্দ নাই। আরেকটি বিষয় বলতে চাই, আমি কিন্তু 2003 সাল থেকে নির্বাচিত, আমি আজকেও কিন্তু নির্বাচিত প্রতিনিধি হিসাবে সর্বসা করলে আমি 4 লক্ষ টাকার কাজই করতে পারি নাই। এখন বললেন এখন আপনি কাজ করতে পারেন না, কিন্তু আপনার এরিয়া দিয়ে যখন আপনার ইউনিয়নের মধ্যে দিয়ে যখন কোনো একটা মানে এলজিইডির অথবা সহ যখন রাস্তা যাবে, সেই রাস্তার যখন কন্ট্রাক্টর যখন সে বিল পাস করবে তখন আপনার কোনো ইনভলভমেন্ট নাই? না 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 না, এখানে নাই। আপনাকে আমি বিনয়ের সহিত বলি, এইটাকেই করতে হবে। আমার গ্রামে যখন কাজ হবে সেই কাজটা আমার মাধ্যমেই করাতে হবে, আমার কাছ থেকেই জবাব নিতে হবে। ইঞ্চিতে ইঞ্চিতে মাপ পাবলিক নিবে, ইঞ্চিতে ইঞ্চিতে মাপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিবে, তাহলেই সেই রাস্তাটা অবশ্যই আমি আমার গ্রামের রাস্তাটা ভালো করে করতে যাব। এখন আমার গ্রামে ওই একটি আধা কিলোমিটার রাস্তার কার্পেটিং এর জন্য আমার পার্শ্ববর্তী জেলার একজন কন্ট্রাক্টর এসে এখানে কাজ করে চলে গেছে। এখন উনি আসছে কোন প্রক্রিয়ায় আর উনি কাজ করে চলে গেল কোন প্রক্রিয়ায়, সেই জবাবদিহি আমার এখানে। আপনার এখানে বলি যে আপনার এখানে একেবারে ইউনিয়ন পরিষদের সদস্যের জায়গায় গিয়ে বাস্তবতা। সাতক্ষীরাতে যখন মনে করেন যে মিডিয়া জিজ্ঞেস করছে একজনকে, মানে ইঞ্জিনিয়ার এলজিডি, যে আপনার এখানে যে কার্পেটিং রাস্তা যেখানে যে ভেঙে গেল মাত্র কয়দিন আগে করলেন, এটা কারণ কি? প্রশ্ন করছে না, বলা যাবে না। তখন আপনার তো ওই যে এলাকায় আপনার কার্পেটিংটা নষ্ট হয়েছে ওখানে ইউনিয়নের চেয়ারম্যান ছিল না, উপজেলা চেয়ারম্যান ছিল না, তা সে কি কখনো ওখানে তাকে জবাবদিহি করছে যে আমার এখানে রাস্তা কেন ভেঙে যাবে? এখন প্রশ্ন হলো যে এখানে আমি জবাব চাওয়ার ব্যবস্থা রাখছে কিনা। আপনাকে এটাও ভাবতে হবে যে আমি জবাব চাওয়ার ব্যবস্থাটা সিস্টেমের মধ্যে আছে কিনা। আপনার গণমাধ্যম কতটুকু আসলে এই ক্ষেত্রে জবাবদিহিতার জন্য চাপ তৈরি করতে পারে আনোয়ার ভাই? কতটুকু এখানে দেখেন যে আপনার জবাবদিহিতার জন্য মনে করেন দেখেন এই যে জুলাই বিপ্লব হয়েছে, ঠিক আছে, এটা কেমনে হয়েছে? এটা হলো এখানে জনগণ স্বতঃস্ফূর্ত নেমে আসে, তারা বলছে যে এটা সম্ভব। সেজন্য আমি বলছিলাম যে জনগণকে সম্পৃক্ত করার জন্যই আমরা কাজ করতে চাই, আমাদেরকে সম্পৃক্ত করার জন্য আমরা ওয়াদাবদ্ধ এবং সম্পৃক্ত করতে হবে সব। আমরা একটু শেষ আমি একটু করে শেষ করুন, শেষ লাইনটা শেষ করি। এখানে মনে করেন যে আপনি যেটা বলছিলেন যে এখানে দুর্নীতি কেমন কমানো যায়, দুর্নীতি হলো আপনার এখানে জবাবদিহিতার যে জায়গাগুলো আছে। দেখেন আপনার এখানে যখন আপনার কোনো বিল হয়, বিল হলে দেখা যায় আমরা জানি যে মানে যখনই বিল হবে, বিল হলে অফিসের একটা সিস্টেম ভাগ দিতে হয়, এটা একদম ওপেন সিক্রেট। তা আপনি আপনি এই জায়গা থেকে বের হতে গেলে আপনি যদি এমন সিস্টেমে যাবেন যে আপনার ওখানে যাওয়া দরকার নাই। জি, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। সাকিব ভাই, শেষ লাইনটি শুনবো, আমরা একদম শেষের দিকে শেষ করবো। শেষে আর কিছু যুক্ত করবে? দুর্নীতি তো একটা উপর থেকে একেবারে মাথা নিচ পর্যন্ত ছড়িয়ে দেওয়া হয়েছে, কারণ বড় দুর্নীতিকে জায়েজ করতে হলে নিচ পর্যন্ত যাতে কোনো প্রতিরোধ না থাকে ওটার একটা চুয়ে চুয়ে পড়ার প্রভাব নিতে হয়। এখন সেটার একটা কাঠামোগত জায়গা পরিবর্তন, জবাবদিহি, মানে দুর্নীতি দমন কমিশন, অডিটর জেনারেল, মনিটরিং, এখন যাদের হাতে দায়িত্ব দেওয়া হচ্ছে তারাই ভক্ষক রক্ষক, মানে রক্ষক ভক্ষক হয়ে যাচ্ছে। ফুল ইয়াটার সাথে দুইটা জিনিস, কাঠামোগত আয়োজন, অন্যদিকে রাজনীতির পরিবর্তন। যারা বাংলাদেশের এই জনগণের স্বার্থ রক্ষা করবে তাদের সেই রকম উপযোগী গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি গড়ে তোলা আমরা পরিবর্তন। কিছু এক লাইনে বলতে হবে, একেবারে এক লাইনে আমি এক কথাই শেষ করব, সেটি হলো আমি একেবারে যে গ্রামের প্রতিনিধি হিসেবে আমি যেটি বলতে চাই, ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার আইনে যেই কাজগুলি আমাদেরকে করার কথা সেগুলি আমরা যথাযথভাবে করতে চাই। আমি আমার ওয়ার্ডের জন্য করতে চাই, সংশ্লিষ্ট জনগণকে নিয়ে করতে চাই এবং জনগণকে সংশ্লিষ্ট করে আমরা যে সরকারের বাস্তবায়নে থাকি, সরকারের আমি একমত পোষণ করছি। ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করতে হবে এবং লোকাল অ্যাক্টরস বলতে যা যা বুঝি প্রত্যেককেই তাদের সিদ্ধান্তকে সংযুক্ত করে তাদের ভয়েস। ধন্যবাদ। মাহফুজ কবির ভাই, শেষ লাইন কি বলবেন? আমি মনে করি যে এই পুরো যে পানি এবং স্যানিটেশন, নিরাপদ পানি স্যানিটেশনের জন্য যথাযথভাবে বাজেট প্রণয়ন করতে হবে এবং বাজেটের যে স্বচ্ছতা জবাবদিহিতা বাড়াতে হবে এবং দুর্নীতি প্রতিরোধ করতে হবে। মানে এই পানি স্যানিটেশনের কোনো গার্জিয়ান নাই, এই গার্জিয়ান ঠিক করতে হবে যে এটার দায়িত্বটা কার। এই দায়িত্ব ঠিক করতে হবে, এটা কারো দায়িত্ব নাই। অভিভাবক ঠিক করলে অনেক কিছু, হ্যাঁ, আপনি বাসার পানি আমরা ঠিক করি, সঠিকভাবে পরিচালিত হবে। এটা কোনো স্থানীয় কোনো আলাদাভাবে কোনো মন্ত্রণালয় বা বিভাগ নাই। তো ধরুন আমাদেরকে পানি নিজেরা ঠিক করতে হয়, পানির ফ্লো তো এটা নাই যে যেখানে আমি ফ্লো থেকে নিরাপদ পানিটা খাবো, ওইখানে তো মানে এমনকি মানে ওই কি বলে মলমূত্র ঢুকে যাচ্ছে, বা ঢাকা শহরের মধ্যে কত এলাকা যে ভয়ঙ্কর রকম পানি দূষণ ঘটছে। অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনার সম্মানিত আলোচক এবং যে যেখান থেকে বসে আলোচনা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। একই সাথে জানিয়ে রাখি অনুষ্ঠানটি সকাল 7টা 30 মিনিটে
পুনরায় সম্প্রচার হবে। দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন। সবাইকে শুভরাত্রি।